আচমকা কালো কুকুরটা রোশনির হাত ছেড়ে সোজা সোনালির গায়ে লাফ দিল। এমনিতেই কুকুরে সোনালির বেজায় ভয়, গায়ে লাফিয়ে উঠতেই তারপর সিঁড়ির ল্যান্ডিং এ সোনালি একেবারে অজ্ঞান। গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিরে ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও GMT শর্টস। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা কুহক। এটি গপ্প মিরে ঠেকের অরিজিনাল গপ্প। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। খড়দা থেকে কলকাতার ঝাঁ চকচকে হাউজিংয়ের এই ফ্ল্যাটে ভাড়া আসার এক সপ্তাহের মধ্যে সোনালির মনে হলো এখানে না এলেই হয়তো ভালো হতো। একে তো এখানকার বাড়ি ভাড়া বেজায় বেশি, এদিকে হাতে স্থায়ী কোনো চাকরিও নেই। যে চ্যানেলের জন্য কন্টেন্ট লিখত তাদের সঙ্গে পোষায়নি বলে রাগে রেজিগনেশন দিয়ে বেরিয়ে এসেছে। ফলে এই ভাড়া সে কতদিন দিতে পারবে জানে না। আর তার চেয়েও বেশি মুশকিল, হাউজিংয়ে সে ছাড়া বাকি সবাই টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ হোমড়া চোমড়া লোক। কেউ কাউকে পাত্তা দেয় না, কথা বলা কিংবা আলাপ করা তো দূরে থাক। কিন্তু টালিগঞ্জের স্টুডিও পাড়ার একেবারে কাছে এত সুন্দর ফ্ল্যাট ভাড়া পেয়ে সহজে ছাড়তে চায়নি সোনালি। এমনিতেই এই তার প্রথম কলকাতায় থাকা, তাও আবার একা। এতদিন খড়দা থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করত, কিন্তু এই কয়েকদিনেই বুঝেছে কলকাতায় একটা স্থায়ী আস্তানা না হলে ভালো কাজ পাওয়া অসম্ভব। মা এসে কদিন ওর সঙ্গে ছিলেন, কিন্তু তিনিও বা আর কতদিন থাকবেন। মূলত দুটো কারণে ফ্ল্যাটটা পছন্দ হয়েছিল সোনালির। তার ব্যালকনি থেকে কলকাতার স্কাইলাইনের বেশ অনেকটা দেখা যায়। এই নিঃসঙ্গ জীবনে ওইটুকুই তার অক্সিজেন। সকালবেলা কফির কাপ নিয়ে বসে বা পড়ন্ত সূর্যের আলোয় ল্যাপটপ কোলে কিছু লিখতে লিখতে ওদিকে তাকালে অজান্তেই তার মন বলে ওঠে বাহ। তাছাড়া আরেকটা কারণ আছে, এবং সেটাই আসল। এই ফ্ল্যাটের একটা ঘরে ঠাসা মেঝে থেকে দেওয়াল অবধি নানা দেশি বিদেশি দুষ্প্রাপ্য বই, বেশিরভাগই সিনেমা আর স্ক্রিপ্ট রাইটিং নিয়ে। এই জিনিস সবার ভাগ্যে জোটে না। প্রথম দিনই দালালকে জিজ্ঞেস করেছিল সোনালি, আচ্ছা দাদা, এইসব বই কার? আসলে কি ম্যাডাম, এই সব বই সুপ্রিয় বসুর। তিনি মারা যাওয়ার পর থেকে ওগুলো ওভাবেই আছে, কেউ নিতেও আসেনি। ও আচ্ছা আচ্ছা। সোনালির সবটাই মনে পড়ে গেল। 1 বছর আগে সারা দিন ধরে এই ফ্ল্যাটটাকেই যে টিভিতে কতবার দেখিয়েছে তার ঠিক নেই। বিখ্যাত চিত্রনাট্যকার সুপ্রিয় বসু এই ফ্ল্যাটেই বন্ধ ঘরে মারা যায়। সে মৃত্যু সাধারণ মৃত্যু না খুন, এই নিয়ে বেশ কিছুদিন সংবাদপত্রের হেডলাইন আর টিভির প্যানেলে প্যানেলে গরমা গরম আলোচনা হতো। বিরোধীরা সিবিআই তদন্ত দাবি করতেন, তারপর যেমন হয়। আর 10টা নতুন খবর এসে পড়ায় সুপ্রিয় বসুর মৃত্যুর কারণ রহস্যই থেকে যায়। সোনালির মনের কথা যেন ধরতে পেরে দালাল বলল, ম্যাডাম বলছি কি, পছন্দ যখন হয়েছে তখন আর না করবেন না প্লিজ। কত লোক দেখে গেছে, কিন্তু যখনই সেই মরার কথা শোনে অমনি আর থাকতে চায় না। দরকার হলে আপনি বইয়ের ঘরটা বন্ধ রাখবেন, চাইলে বইগুলো বিক্রিও করে দিতে পারেন, আপনার ইচ্ছা। আসলে ওর কোনো ওয়ারিশ ছিল নাকি না, তাই কে কিচ্ছু বলবে না। আপনি প্লিজ ম্যাডাম ফ্ল্যাটটা নিয়ে নিন, আপনার জন্য না একটা স্পেশাল কনসেশনের ব্যবস্থা। দালাল ছেলেটি প্রায় কেঁদে ফেলে আর কি। সোনালি মনে মনে লাফিয়ে উঠলেও
মুখখানা গম্ভীর করে রাখে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওই স্পেশাল রেটটা চাই, এটা বলে দিলাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আমার কমিশনের উপরে আপনাকে আরও 5% ছাড় দিয়ে দেবো। বেশ বিগলিত হয়েই বলল দালাল। পরের দিনই লটবহর নিয়ে সোনালি বাড়ির পজেশন নিল। প্রথম কিছুদিন সময় কাটল লাইব্রেরি রুমেই। সে ফিল্ম স্টাডিজে ছাত্রী, কিন্তু এত বই দেখা দূরে থাক, নামটুকুও শোনেনি। কিছু কিছু বইয়ের নাম পরীক্ষা পাশের জন্য পড়েছিল বটে, কিন্তু সেগুলো যে সে হাতে নিয়ে দেখতে পাবে সেটা চিন্তার বাইরে। সমস্যা শুধু একটাই, মফস্বলে থাকার কারণে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সহজ সম্পর্ক তার স্বভাবজাত। কিন্তু এখানে কারো দিকে তাকিয়ে হাসলেও সে মুখ ঘুরিয়ে নেয়। এখানে থাকবে কি থাকবে না, এই দোটানার মধ্যেই আবার বিপুলভাবে খবরে ফিরে এলো সুপ্রিয় বসু। বাজারে একটাই খবর, সুপ্রিয় বসুর লেখা শেষ স্ক্রিপ্ট কুহক থেকে পরিচালক অজিত মুখার্জি তৈরি সিনেমা গত সপ্তাহে রিলিজ করেছে। এতদিন নানা আইনি জটিলতায় ক্রমাগত রিলিজ পিছোচ্ছিল, কিন্তু এখন রিলিজ হতে না হতেই সুপারহিট। সিনেমার এত বড় ওপেনিং সুপ্রিয় বসুর আগের কোনো ছবি পায়নি। কারণটাও সোনালি আন্দাজ করতে পারে। সুপ্রিয় বসুর মৃত্যুটা যে ঠিক স্বাভাবিক ছিল না। সোনালি সেই সময় খবর ফলো করেছিল বটে, কিন্তু এখন আর তার কিছুই মনে নেই। তাই আনন্দবাজারের আর্কাইভ খুলে সে সেই সময়ের খবরগুলো একের পর এক পড়তে লাগলো। বদ্ধ ফ্ল্যাটে বিখ্যাত স্ক্রিনপ্লে রাইটার সুপ্রিয় বসুর অস্বাভাবিক মৃত্যু। খুন, আত্মহত্যা নাকি অন্য কিছু? পরেরটা দেখি। মাত্র 21 বছরে কলকাতায় এসে স্পট বয়ের কাজ করে। আচ্ছা, প্রায় 2 ঘন্টা ধরে সেসব ঘেঁটে তখনকার টিভি ক্লিপ, ইউটিউব ভিডিও ফুটেজ আর ফেসবুকের সাক্ষাৎকার দেখে সোনালি যা বুঝল, মারা যাবার সময় সুপ্রিয় বসুর বয়স ছিল 55 থেকে 60-এর মধ্যে, বেশিও হতে পারে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে লোকেদের বয়স জানা যায় না। জন্মসূত্রে আসলে বর্ধমানের নবাবহাটের ছেলে। মাত্র 21 বছর বয়সে কলকাতায় এসে স্পট বয়ের কাজ করে তার জীবন শুরু। কিন্তু লেখার হাত ছিল সরেস। তার ভাগ্য পরিবর্তন হয়েছিল তপন সাহার ছবি সখী আর সখার কাজ করতে গিয়ে। তপনবাবু তখন টালিগঞ্জের সেরা ডিরেক্টর। একই অভিনেতা একই সেটে পরপর 3 শিফটে চলতো তার 3টে করে সিনেমা। স্ক্রিপ্ট বলে অবশ্য তেমন কিছু ছিল না। প্রতি সিনের আগে ডিরেক্টরই ডায়লগ বলে দিতেন, অভিনেতারা তৎক্ষণাৎ তা মুখস্থ করে আউড়ে দিত। তাও তার 3টি সিনেমা প্রাণের শিখা, দহন জ্বালা আর অন্যায় অসন্তোষ একসঙ্গে সিলভার জুবিলি পার করেছিল। সখী ও সখাতে আচমকা একদিন তপনবাবু খেয়াল করেন তার মাথায় আর কোনো আইডিয়া আসছে না। সব কিছু ফাঁকা ফাঁকা বোধ হচ্ছে। নায়ক নায়িকারা মেকআপ করে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কখন তিনি ডায়লগ বলবেন, কিন্তু তিনি চুপ। কিছু তো বলছে না, এরকম করে হয় নাকি? আমি কখন এসেছি জানো? কখন এসেছি জানো? এইভাবে রোদে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভাই? হয় না, খিদে পেয়ে দাঁড়িয়ে আছি। দূর চাই, কিছুই তো আসছে না মাথায়। এমন সময় নাকি সুপ্রিয় বসু এগিয়ে এসে বলে, যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলবো স্যার। হ্যাঁ বল। আমি প্রথম দিন থেকেই এই সিনেমার সঙ্গে আছি। মানে ওই যতটুকু শ্যুট হয় আমি খাতায় লিখে রাখি, আবার মনে মনে ভাবি পরের দিন ঠিক কী হবে, সেটাও নোট করা থাকে। কখনো মেলে কখনো মেলে না। এই যে দেখুন, একটা লাল ডায়েরিতে লেখা স্ক্রিপ্ট সুপ্রিয় বসু ডিরেক্টর তপনবাবুকে দেখালো। তপনবাবু সেটা দেখে এতই মুগ্ধ হন যে বাকি সিনেমাটা তিনি সুপ্রিয়র স্ক্রিপ্ট মেনেই শুট করেন। ছবিতে স্ক্রিপ্ট রাইটার হিসেবে তার সঙ্গে যুগ্মভাবে সুপ্রিয় বসুর নামও যায়। এরপর থেকেই বাংলা সিনেমায় সুপ্রিয় বসু যুগের শুরু। সে যেখানেই হাত দেয় সোনা ফলে।
তপনবাবুর অকাল মৃত্যুর পর সুপ্রিয় বসুর ফ্ল্যাটের সামনে প্রডিউসারদের লাইন লাগত। পোস্টারে নায়ক নায়িকা আর পরিচালকের সঙ্গে তারও নাম লেখা হতো। তারপর 1 বছর আগে আচমকা তার মৃত্যু সংবাদ। এমনিতে দেখতে গেলে মৃত্যুতে রহস্যের কিচ্ছু নেই। মাসে একদিন লাইব্রেরি গুছিয়ে রাখা ছিল সুপ্রিয় বসুর অভ্যেস, তাও মাসের শেষ শুক্রবার। সেদিন কোনো কাজ থাকলেও ক্যান্সেল করে দিত সুপ্রিয়। আসলে এই বই গোছানোটা ছিল তার প্যাশন। সেদিনও তেমনি সকাল থেকে ঘরাঞ্চির মাথায় উঠে তাকের বই সাজাচ্ছিল। বাড়ি ঠিকে কাজের মহিলা 9টা নাগাদ এসে তাকে বই গোছাতে দেখেছে। এমনকি হাউজিংয়ের ওয়াচম্যান একবার কি একটা কাজে এসেছিল, সেও তাকে ঘরাঞ্চির মাথায় দেখেছিল। সে নাকি সুপ্রিয়বাবুকে সাহায্যের অফারও করে। সুপ্রিয় তাতে রাজি হয়নি, শুধু বলে, বেরিয়ে যাওয়ার সময় মেইন দরজাটা টেনে দিয়ে যেও তো। গেটকিপার সেটাই করেছিল। ইয়ের লক, ভেতর থেকে না খুলে দিলে কারো ঢোকা সম্ভব নয়। পরদিন কাজের মহিলা এসে দেখে দরজা বন্ধ। কলিং বেল বাজিয়েও কোনো কাজ হয়নি। তারপর সে দারোয়ানকে জানায়, আর দারোয়ান পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখে ঘরাঞ্চি একদিকে কাত হয়ে পড়ে আছে, আর পাশেই ঘাড় মোটকে মরে পড়ে আছে চিত্রনাট্যকার সুপ্রিয় বসু। তার জীবনের চিত্রনাট্য যে এত করুণভাবে শেষ হবে তা কেউ বোঝেনি। প্রাথমিক তদন্তের পর গোটা ঘটনাটাকে অ্যাক্সিডেন্ট তকমা দিয়ে কেস ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু যেটা সমস্যা সেটা হলো, ঘটনার দিন সকালে রান্নাঘরে বাসন মাজতে মাজতে ঠিকে কাজের লোক লাইব্রেরি রুমে চিৎকার করে একটা ঝগড়ার আওয়াজ পায়। আরে যাও যাও, দেখা আছে এমন অনেককে। কি হচ্ছেটা কি? কে? তখন প্রায় সকাল 9:30 বাজে। লাইব্রেরি ঘরের সামনে গিয়ে সে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। কিন্তু সুপ্রিয় বসু যে মোবাইলে কারোর সঙ্গে ঝগড়া করছিল না তা পরিষ্কার, কারণ সে স্পষ্ট শুনেছে অন্য একটা অচেনা পুরুষের গলা সুপ্রিয়কে বলছে, তুমি আমায় চেনো না, আমায় তুমি শেষ করেছো, আমিও তোমার শেষ দেখে ছাড়বো। তুমি আমার লবডঙ্কা করবে, আর একদিন তোমার মুখ দেখতে পেলে মেরে বদন বিগড়ে দেব। আমার বদন বিগড়ানোর আগেই আমি তোকে খুন করবো। খানিক বাদেই নাকি সুপ্রিয়র ঘরের দরজা খুলে যায়। 1 কাপ চা দিয়ে যাবি তো? সে 1 কাপ চা বানাতে বলে আবার দরজা দিয়ে দেয়। এই চা এনেছি। কাজের মেয়েটি চা করে দরজায় টোকা দিলে সুপ্রিয় বসু ভেতর থেকে বলে, বাইরে রেখে চলে যা, কাল সকালে আসিস। আচ্ছা। সুপ্রিয় বাবুর ফ্ল্যাটের দরজার সামনে সিসিটিভি লাগানো। সারাদিন বিভিন্ন রকমের লোক আসেন দেখা করতে, তাই দিনের বেলা মূল দরজা খোলাই থাকত। পুলিশ বারবার সেই সিসিটিভি ফুটেজ দেখেছে। সেদিন আশ্চর্য রকমভাবে কাজের মেয়েটি আর সেই ওয়াচম্যান ছাড়া কাউকে ঢুকতে বা বেরোতে দেখা যায়নি। ঘরের জানালা, ব্যালকনির দিকে দরজা সব ভেতর থেকে বন্ধ ছিল। ফাউল প্লের কোনো অবকাশই নেই। একমাত্র সন্দেহ ছিল লাইব্রেরি রুমের সঙ্গে লাগোয়া ফায়ার এসকেপের দরজাখানা। তার বাইরে কিংবা আশেপাশে কোনো সিসিটিভি লাগানো নেই। যদি কাজের মেয়ের কথা সত্যি হয়, তবে সেই অপরিচিত গলার দ্বিতীয় জন সেই পথেই এসেছিল। কিন্তু সেই দরজাও ভেতর থেকে ডাবল ছিটকিনি দিয়ে আটকানো। তাহলে মেনে নিতে হয় সেই লোকটিকে দরজা খুলেই ঘরে ঢুকিয়েছিল সুপ্রিয়। সে বেরিয়েও গেছে সেই পথ দিয়ে, কিন্তু সে কে? অনেক খুঁজেও পুলিশ সে উত্তর পায়নি। ফলে শেষ অবধি প্লেন অ্যান্ড সিম্পল অ্যাক্সিডেন্ট বলে হাত গুটিয়ে নিয়েছে পুলিশ। রাত 2টো ছাড়িয়েছে। এতক্ষণ মনিটরের দিকে তাকিয়ে সোনালির মাথা ধরে গিয়েছিল। সে ল্যাপটপে হালকা একটা পিয়ানো চালিয়ে সোফার উপরে এলিয়ে পড়ল। পরদিন শুক্রবার একটু দেরি করেই 10টা নাগাদ ঘুম থেকে উঠল সে।
ব্রেকফাস্টে স্ক্র্যাম্বলড এগস, ব্রেড আর কফি বানিয়ে ল্যাপটপে কোনো এক ওটিটি চ্যানেলে ওয়েব সিরিজ চালিয়ে দিল সোনালি। সিরিজ দেখছে, কিন্তু তাতে মন নেই। কাউকে না বললেও ওর মনে মনে স্ক্রিপ্ট রাইটার হবার একটা গোপন ইচ্ছে আছে, কিন্তু সেই সুযোগ তাকে দেবে কে? সুপ্রিয় বসু কপাল চাঁদা, এমন ভাগ্য কটা লোকের কপালে জোটে। ইস, যদি এমনটা তার সঙ্গেও হতো। ব্ল্যাক কফির কাপে চুমুক দিতে দিতে একটু আনমনা হয়েই ভাবছিল সোনালি। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। সোনালি এই ফ্ল্যাটে আসার পর এই প্রথমবার তার কলিং বেল বাজল। দেখি। সোনালি উঠে দরজা খুলে দিতেই দেখে ওয়াচম্যান হাসি মুখে দাঁড়িয়ে, হাতে একটা পোস্ট কার্ড। ম্যাডাম, আপনার একটা চিঠি আছে। চিঠি? আমার নামে? না না, আসলে সুপ্রিয় স্যারের নামে চিঠি আছে, কিন্তু আমাদের তো সব চিঠি পিয়ন বুকে রিসিভ করে নিতে হয়, তাই যে ঠিকানার চিঠি সেখানেই পৌঁছে দিই। সুপ্রিয় স্যার মারা যাবার পর আপনি তো এসেছেন, তাই হিসেব মতো এই চিঠি আপনাকে দেবার কথা। আপনি না নিলে নাও নিতে পারেন, শুধু এই খাতায় এই যে এখানে একটা সই করে দিন, আমি আমার চাকরিটা বাঁচাই। না না, এনেছো যখন দাও, কিন্তু উনি তো মারা গেছেন বছর খানেক হলো, সবাই জানে। এখন কে আবার ওকে চিঠি লিখছে? দাও। কে জানে ম্যাডাম। খাতায় সই করে চিঠিটা নিয়ে নিল সোনালি। পোস্টকার্ড। কতদিন পরে পোস্টকার্ড দেখল সে। চিঠিটা লেখা হয়েছে দিন তিনেক আগে, গোটা গোটা হরফে লেখা, বন্ধু সুপ্রিয়, তোমার চিঠি যথারীতি পেয়েছি। এই নিঃসঙ্গ জীবনে তোমার চিঠিগুলোই তো আমায় বাঁচিয়ে রেখেছে। তুমি লিখেছ কুহক নাকি দারুণ হিট হয়েছে। এই যে কত বড় আনন্দের সংবাদ, তা আমি তোমায় বলতে পারি না। তবে এই গৌরব যতটা আমার, ঠিক ততটা তোমারও। এই চিঠিতে নতুন সিনেমার শেষাংশ পাঠাচ্ছি। তুমি সত্যজিৎ বাবুর সঙ্গে কথা বলে দেখো, ওর সঙ্গে কাজ করার একটা ইচ্ছে তো আমাদের বরাবরই ছিল। এরপরে একটা প্লটের শেষ অংশের খসড়া। বৃষ্টি ভেজা সন্ধ্যা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঢাক বাজছে। পুরোহিত বললেন আজ সত্যের জয় হয়েছে। প্রদীপ রক্তমাখা শার্ট পরে দাঁড়িয়ে, চোখে ক্লান্তি। এতদিনের ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র, কি এটা? অপবাদ। আচ্ছা, অপবাদ সব শেষ। যে জমিদার বাড়ির লোকেরা তাকে চোর বলেছিল, তারাই আজ মাথা নিচু করে দাঁড়িয়ে। ওকে, ঠিক তখনই ভিড় সরিয়ে সামনে আসে রেখা। এতদিনের অভিমান যেন এক মুহূর্তে গলে যায়। সে ধীরে ধীরে প্রদীপের সামনে এসে দাঁড়ায়। আমাকে ক্ষমা করতে পারবে? রেখার গলা কেঁপে ওঠে। প্রদীপ একটু হেসে বলে, ভালোবাসায় ক্ষমা বলে কিছু হয় না রেখা। এই কথা শুনেই রেখা হাউ হাউ করে কেঁদে ওঠে। সে প্রদীপের বুকে মুখ লুকিয়ে ফেলে। চারদিক হাততালিতে ফেটে পড়ে। গ্রামের বৃদ্ধরা হাসে, মহিলারা আঁচল দিয়ে চোখ মুছে। শেষ দৃশ্যে দেখা যায় কয়েক মাস পরে গ্রামের সেই ভাঙা স্কুল নতুন করে তৈরি করে প্রদীপ সেখানে শিক্ষকতা করছে, আর রেখা ছোট ছোট বাচ্চাদের গান শেখাচ্ছে। স্কুলের দেয়ালে বড় করে লেখা, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। ক্যামেরা ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায়, পেছনে আবেগ ভরা গান বাজে। তোমার বন্ধু অরবিন্দ। যদিও মূল কাহিনীর শুরুটা সোনালি জানে না, তবে শেষটা যে জব্বর সেটা সে বুঝতে পারল। চিঠিটা বার তিনেক পড়ল সোনালি। পোস্টমার্ক ভিজে গেছে, তাই কোথা থেকে এসেছে বলা মুশকিল। তবে এত দ্রুত ডেলিভারি হয়েছে যখন, কাছাকাছি হবে। অরবিন্দ? কে অরবিন্দ? হঠাৎ একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সোনালির শিরদাঁড়া বেয়ে। সুপ্রিয় বসু মারা গেছে 1 বছর আগে, আর কুহক রিলিজ করেছে
মাত্র 1 সপ্তাহ হলো, তাহলে মৃত ব্যক্তি এই অরবিন্দকে চিঠিতে তার ছবির সাফল্যের কথা জানালো কিভাবে? ফিল্ম স্টাডিজের ক্লাসের সময় সন্দীপ স্যার একটা কথা খুব বলতেন। বুঝলি, প্রতিটা ভালো পরিচালক আসলে একজন ভালো গোয়েন্দা। তার চোখে এমন কিছু ধরা পড়ে যা সাধারণ মানুষের চোখে পড়ে না। এই প্রসঙ্গে একটা দারুণ উদাহরণ দিই, শোন। কাঞ্চনজঙ্ঘা সিনেমাটার তখন শুটিং চলছে। তো একই সময় শাম্মী কাপুরের প্রফেসর ছবির শুটিং চলে। সত্যজিৎ রায় দার্জিলিংয়ের কুয়াশা, মেঘ, আলো, ছায়া, রোদ এসব নিয়ে কি অদ্ভুত একটা ছবি বানালেন। আর প্রফেসরের গোটা টিম আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় হোটেলে বন্ধ হয়ে বসে রইল। কেন বলতো? বলছি সত্যজিৎ রায়ের মধ্যে যে ফেলুদা লুকিয়েছিল, সে এমন কিছু দেখতে পেয়েছিল যা ওই সিনেমার পরিচালক লেক টান্ডন দেখতে পাননি। তাই সিনেমা শিখতে গেলে আগে ফেলুদা হতে হবে। ঠিক আছে? এই চিঠিটা পড়ে তাই সোনালির মধ্যেও ব্যাপারটা তলিয়ে দেখার ইচ্ছে জেগে উঠল। কিন্তু শুরু কোথা থেকে করা যায়? হাউজিংয়ের এই ফ্লোরে আর মাত্র 2টো ফ্ল্যাট। একটাতে থাকেন এককালের ডাকসাইটে অভিনেত্রী রোশনি মিত্র, আর অন্যটায় ওয়েব সিরিজের উঠতি পরিচালক শাগনিক চ্যাটার্জি। দুজনেই একা থাকেন। রোশনির সঙ্গী অবশ্য বিরাট 2টো ল্যাব্রাডর কুকুর, একটা কালো একটা সাদা। কালোটার নাম জেট আর সাদাটা স্নোবল। রোজ বিকেলে রোশনি এদের নিয়ে নিচে হাওয়া খাওয়াতে বেরোন। সুপ্রিয় বসুকে নিয়ে কিছু বলতে পারলে এই দুজনই পারবেন, কিন্তু সোনালীকে কেউ চেনে না, রেফার করারও কেউ নেই। তাই কথা বলতে গেলে ওরা সোনালীকে খুব একটা আমল দেবেন বলে মনে হয় না। আর গায়ে পড়ে প্রশ্ন করাটাও সোনালীর কেমন কেমন লাগছিল। সুযোগ এসে গেল ভাগ্যক্রমে। পরের দিনই রোশনি তার একটা কুকুর নিয়ে সবে বেরোচ্ছেন, সোনালীও ঘর থেকে বেরিয়েছে নিচে নেমে কিছু কেনাকাটা করবে বলে। আচমকা কালো কুকুরটা রোশনির হাত ছেড়ে সোজা সোনালীর গায়ে লাফ দিল। এমনিতেই কুকুরে সোনালীর বেজায় ভয়। গায়ে লাফিয়ে উঠতেই তারপর সিঁড়ির ল্যান্ডিংয়ে সোনালী একেবারে অজ্ঞান। জ্ঞান হারাবার আগে সে শুনতে পেয়েছিল জ্ঞান যখন ফিরল, সোনালী দেখল সে অন্য একটা ফ্ল্যাটে শুয়ে আছে। এই ফ্ল্যাটে প্রচুর জিনিসপত্র, কিন্তু অগোছালো। একটা আলমারিতে প্রচুর অ্যাওয়ার্ডস, কিন্তু অযত্নে তাদের গায়ে ধুলোর পরত পড়েছে। পাশের একটা ঘর থেকে 2টো কুকুরের চিৎকার শোনা যাচ্ছে। সোনালী সোফায় শুয়ে, পাশেই একটা হাইব্যাক চেয়ারে উদ্বিগ্ন মুখে বসে আছেন অভিনেত্রী রোশনি মিত্র। তার হাতে একটা কাচের গোল গ্লাস। সেই গ্লাসের ভেতরের খয়েরি তরলটা যে কোনো ঠান্ডা পানীয় নয়, সেটা এই অবস্থাতেও বুঝতে পারল সোনালী। সে চোখ মেলে তাকাতেই রোশনি হাতের গ্লাস রেখে তার পাশে এসে বসলেন। কেমন লাগছে? ঠিক আছে এখন? হ্যাঁ আছি। মাথা নেড়ে কোনো ক্রমে বলল সোনালী। আসলে আমারই ভুল। জেটটা খুব দুরন্ত। ওর লিস্টটা আরও শক্ত করে ধরে রাখাটা আমার উচিত ছিল। আই এম ভেরি ভেরি সরি। আসলে আমি বুঝিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। সোনালী ততক্ষণে সামলে নিয়েছে। মাথাটা একটু টলমল করছে। সে উঠে বসার চেষ্টা করল। আরে আরে উঠতে হবে না, তুমি তুমি শুয়ে রেস্ট নাও। তুমি শুয়ে শুয়ে কথা বলো। হ্যাঁ, আমি ডক্টর চৌধুরীকে ডেকেছিলাম। তিনি বলেছেন ভয়ের কিছু নেই, জাস্ট একটা প্রাইমারি শক। প্রেশারটা একটু হাই আর হার্টবিটটা একটু বেশি।
একটা ঘুমের ওষুধ দিয়ে গেছেন, 2 দিন খেলেই ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? কি করো? বাড়ি কোথায় তোমার? আমি সোনালি, বাড়ি খর্দা। আগে রেডিও রকে কন্টেন্ট লেখার কাজ করেছি, এখন এখন কিছু ফ্রিল্যান্সের চেষ্টা করছি। ও, রেডিও রক। তোমাদের বস চন্দ্রিমা তো আমার বেশ পরিচিত। আগে পত্রিকার জার্নালিস্ট ছিল, নিয়মিত যোগাযোগ ছিল আমার সঙ্গে। আমার সিনেমাগুলোর রিভিউ ওই করতো। এখন অনেক দিন কথা হয় না, আমি ফোন করলেও ফোন ধরে না। শুনেছ নিশ্চয়ই, দেহপট শোনে নট সকলই হারায়। আমার এখন সেই হারামনির দশা। আগে ফিল্ম পার্টিতে যেতাম, সবাই দেখা হলে কত হাসতো, জড়িয়ে ধরতো, বলতো দিদি পরের প্রজেক্টে তোমায় কাজ দেব। আমি বিশ্বাসও করতাম। যতক্ষণ বাজার আছে তুমি আছো, বাজার নেই তুমিও নেই। আজকাল তাই আর কোথাও যাইটাই না। ভালো কথা, তুমি 19B-তে এসেছো তাই না? হ্যাঁ, সুপ্রিয় বসুর ফ্ল্যাটে। আপনি নিশ্চয়ই চিনতেন ওকে। মুখে অদ্ভুত একটা হাসি খেলে গেল রোশনির। এ হাসি আনন্দের না, দুঃখের। যে লোকটা আমার জীবন, আমার ক্যারিয়ার শেষ করে দিল, তাকে চিনবো না মানে কিভাবে? তুমি বাচ্চা মেয়ে, তাও আবার মফস্বলের। কলকাতায় থাকো না তাই জানো না, নইলে সবাই জানে, শুধু মুখে বলে না। বছর 3 আগেকার কথা। আমার স্বামী, মেয়ে সবাই আমার সাথেই থাকতো তখন এই ফ্ল্যাটে। যদিও এই ফ্ল্যাট আমার নামে। আমার স্বামী কর্পোরেট সার্ক, প্রায় দেশ বিদেশ ঘুরে বেড়াতেন, আর আমার মেয়ে থাকতো হস্টেলে। সেই সময়ে আমার প্রযোজক রাজীব আগরওয়ালের সঙ্গে আমার একটা রিলেশন হয়। শোনো, ফিল্ম লাইনে এরকম অনেক হয়, সবাই সব জানে যতক্ষণ কেউ ধরা না পড়ে। আমিও যা করতাম গোপনেই করতাম, যাতে কেউ না বুঝতে পারে। তাই গভীর রাতে রাজীব আমার ফ্ল্যাটে আসতো আর ভোর হবার আগেই বেরিয়ে যেত। শালা পুরো সুপ্রিয়, ওর ছিল ইনসমনিয়া, রাতে ঘুম আসতো না। দরজার কাঁচে চোখ লাগিয়ে বসে দেখতো কে কি করছে। গোপনে ক্যামেরায় আমার ঘরে রাজীবের ঢোকার আর বেরোনোর ছবি আর ভিডিও তুলেছিল, টাইম স্ট্যাম্প সমেত। তারপর মোটা টাকায় বেচেছিল মিডিয়াকে। স্ক্যান্ডাল তো একটা হলোই, বর ডিভোর্স দিল। মেয়েটাও আজকাল আর আমার কাছে আসে না। গোটা ইন্ডাস্ট্রি রাতারাতি সতী লক্ষ্মী সেজে গেল, যেন কেউ কোনোদিন পরকীয়ার নামটুকুও শোনেনি। হিপোক্রেটের দল সব। সোনালি দেখল রোশনির 2 গাল বেয়ে জলের ধারা নামছে। কতক্ষণ আর এই কুকুরদের নিয়ে থাকতে ভালো লাগে বলো তো? রাজীব নিজেও স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে, ওরও বউ বাচ্চা আছে। ওকে 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 কেউ বোঝায় যে আমি নাকি পাবলিসিটির জন্য এটা করেছি।
সেই থেকে হাতে একটা কাজও নেই। ম্যাম আপনি শুধু কি আমার সর্বনাশ করেছে শয়তানটা, শাগনিকের যা ক্ষতি করেছে আমি কি বলবো। ওর ক্যারিয়ারের তো দায়িত্ব নিয়ে শেষ করেছিল ওই কুচুটে বুড়োটা। মানে সেটা কিভাবে? সেটা শাগনিক ভালো বলতে পারবে, আমি তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। অনেকদিন পর তোমার সাথে কথা বলে আমার একটু হালকা লাগছে। মাঝে মাঝে এসো কেমন। কি যেন নাম বললে? বাবলি না? না না, সোনালি। আচ্ছা, সুপ্রিয়বাবু মারা গেলেন কিভাবে? শুনেছি ঘরে মই থেকে পিছলে পড়ে। এক হিসেবে ভালোই হয়েছে, পাপের শাস্তি হয়েছে, নাহলে কোনোদিন আমি শয়তানটাকে খুন করতাম। আমায় দেখলেই একটা গা পিত্তি জ্বালানো হাসি দিত, মনে হতো দৌড়ে গিয়ে হতভাগাটার গলা টিপে ধরি। শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, কৌশিক মজুমদারের লেখা কুহক। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরের ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট। তাহলে বাকিটা শোনা যাক। রোশনির থেকে নাম্বার নিয়ে পরদিনই শাগনিককে ফোন করলো সোনালি। শাগনিক ঘরেই ছিল, ওকে ডেকে নিল। তুমি সোনালি? রোশনিদি তোমার কথা বলেছিলেন বটে। বসো, চা খাবে নাকি অন্য কিছু চলে? না না, আমি কিছু খাবো না, জাস্ট কয়েকটা প্রশ্ন করার ছিল। অলরাইট, বলো কি প্রশ্ন? রোশনিদির ঘরে কাল কথা হচ্ছিল, শুনলাম সুপ্রিয়বাবুর কি সর্বনাশটাই না করেছেন। সেই প্রসঙ্গেই দিদি বললেন উনি নাকি আপনারও ক্ষতি করেছেন। কি ক্ষতি সেটাই। জেনে কি লাভ বলো তো? সেও তো প্রায় 3 বছর হতে চললো। তুমি আবার এই নিয়ে স্টোরি করবে নাকি? তুমি জার্নালিস্ট? না না, শুধু কৌতূহল। আসলে যার ফ্ল্যাটে আছি সে লোকটা কেমন ছিল জানতে ইচ্ছে করলো, তাই। আপনার আপত্তি থাকলে বলার দরকার নেই। লোকটা একটা পাক্কা শুয়োরের সরি, পার্ট মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু অত বড় অসভ্য লোক আমি আমার লাইফে দেখিনি মাইরি। মরাল ভ্যালিউস বলে কিছু ছিল না। বিয়ে করেনি, দেখাতো যেন কত বড় চরিত্রবান। এদিকে ইন্ডাস্ট্রিতে নতুন আসা মেয়েদের সিনেমায় চান্স দেবে বলে ফ্ল্যাটে নিয়ে আসতো। তারপরে বুঝতেই তো পারছো, সে তুই যা পারিস কর না, মিউচুয়াল কনসেন্ট থাকলে আমাদের কী বা বলার আছে। কিন্তু এই অন্যের পিছনে কাঠি করাটা ওর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। রোশনিদির ব্যাপারটা তো জানোই, আমার সঙ্গে যা করেছিল সেটাও খুবই নোংরা। আমি যখন প্রথমেই কমপ্লেক্সে আসি খুব ভালো ব্যবহার করতো আমার সঙ্গে। তখন তো আমার প্রথম ছবি ওই চিরদিনই ভালোবাসবো ডায়মন্ড জুবিলি করেছে, তো মাঝে মধ্যেই রাতে দুজনে মিলে পার্টি হতো, ওই দারু পার্টি আর কি। একদিন নেশার ঘোরে একটা দারুণ প্লট ওকে বলে দিলাম। আসলে আমার চেনা ছকের কাজ করতে না ভালো লাগছিল না। প্রডিউসার একটা করে সাউথের ছবি ধরিয়ে দিচ্ছে, বলছে এরা বাংলা রিমেক করো, সিন টু সিন। কতদিন ভালো লাগে বলো তো? সে যাই হোক, গল্প শুনে ও বললো আর কাউকে না বলতে। ওনাকে এই থেকে স্ক্রিপ্ট করবে, আমরা দুজনে মিলে প্রডিউসারকে ধরে ছবি বানাবো, ওইসব ব্যবস্থা করে দেবে। ভালো কথা। কিছুদিন পরে দেখি সেই প্লটে সিনেমা রিলিজ করে গেল। প্রডিউসার ঠিক আছে, স্ক্রিপ্ট রাইটার ঠিক আছে, শুধু আমি বাদ। সিনেমা কিন্তু ব্লকবাস্টার হিট। 24-এ আসার দেখেছো নিশ্চয়ই, ভেবে দেখো অমন সিনেমা বাংলায় আর কটা হয়েছে? ওটা আমি করলে আমার লাইফ পুরো চেঞ্জ হয়েছে। তো শুনেছি এটা পাওয়ানোর জন্য সেই পরিচালক ওকে 1,05,000 টাকা উপরিও দিয়েছিল। কিন্তু এত টাকা দিয়ে উনি করতেনটা কি? আরে আমি কি করে বলবো বলতে পারো? নিশ্চয়ই খরচা ছিল। সুপ্রিয়বাবু মারা যাওয়াতে তাহলে
সত্যি কথা বলি, একটা হেব্বি খুশি হয়েছি, মাইরি বলছি। হাতে কাজ নেই, এই ফ্ল্যাটের ভাড়া আর কতদিন দিতে পারবো জানি না। তবুই একটাই খুশির খবর, বুড়োটা আর কোনোদিন কাঠিবাজি করতে আসবে না। জানো তো, মাঝে মাঝেই দেখতাম ব্যাটা সিঁড়ি বেয়ে নামছে, দেখেই মনে হতো পিছন থেকে দিয়ে এক ঠেলা। সোনালি ঘরে এসে বড় এক কাপ কফি বানায়, তারপর ভাবতে বসে। সুপ্রিয় অবশ্য বেঁচে থাকতেই প্রচুর শত্রু বানিয়েছিলেন, যা মনে হচ্ছে এদের দুজনের মধ্যে যে কেউ তাকে খুন করতে পারত, কিন্তু সেটা হলো না। সুপ্রিয় অবশ্য মারা গেলেন বন্ধ ঘরে ঘরাঞ্চি থেকে উল্টে পড়ে। পিওর অ্যান্ড সিম্পল অ্যাক্সিডেন্ট। পোস্টমর্টেমেও তো খুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাকে শেষ জীবিত দেখেছিল ওয়াচম্যান বাড়ির কাজের লোক চলে যাওয়ার পর। তাকেই সুপ্রিয় বসু বলেছিলেন বেরোবার সময় দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু কেন? কাজের লোক তো বলেছিল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত দরজা খোলাই থাকতো, বারবার এসে দরজা খোলা তাঁর বেজায় না পছন্দ। তাহলে সেদিন আচমকা ওয়াচম্যানকে দরজা বন্ধ করতে বলেছিলেন কেন? না, আর শান্তিতে থাকা গেল না। কফির কাপ সাইড টেবিলে রেখে সোনালি দরজা বন্ধ করে পায়ে স্লিপার্স গলিয়ে নিচে নামল। মূল দরজার পাশেই একটা চেয়ারে ওয়াচম্যান বসে আছে, হাতে একটা বই। দেখে বেশ অবাক হলো সোনালি। ওয়াচম্যান যে পড়ুয়াও হয় তা তার আগে ধারণা ছিল না। সোনালিকে প্রথমে দেখতে পায়নি সে, যখন দেখল চমকে উঠে দাঁড়ালো, আঙুল বইয়ের পাতায় গোঁজা। বলুন ম্যাডাম, আপনি আবার কষ্ট করে নেমে এলেন কেন? ফোন ছিল তো? না, একটা অন্য দরকারে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। ও, কিছু হয়েছে ম্যাডাম? আরে না না, আগে বলো তোমার নাম কি? আগে সুদীপ কীর্তনিয়া। তুমি ওটা কি বই পড়ছো সুদীপ? সুদীপ শক্ত হয়ে দাঁড়িয়েছিল। সোনালি ওকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে। আগে দূরবীন, শীর্ষেন্দুবাবুর। বাহ, তুমি বই পড়তে ভালোবাসো? ওই একটাই তো নেশা ম্যাডাম। ফেসবুক করি না, রিল বানাই না, অন্য কোনো বাজে নেশাও নেই। শুধু পাড়ার লাইব্রেরি থেকে এনে বই পড়ি। সবাই হাসে, ব্যঙ্গ করে আমার নাম দিয়েছে শেয়াল পণ্ডিত। তোমার সঙ্গে আসলে কিছু কথা ছিল, এখন একটু ফাঁকা আছো? হ্যাঁ ম্যাডাম, বলুন না। আর তুমি বসেই কথা বলো, দাঁড়াতে হবে না। সুদীপ একটু ইতস্তত করে চেয়ারে বসল। আচ্ছা ঠিক আছে। তুমি সুপ্রিয় বসুকে চিনতে? আমি তো ওয়াচম্যান, হাউজিংয়ে সবাইকে চিনতেই হয়। আচ্ছা, উনি যেদিন মারা যান সেদিন তুমি ছিলে? হ্যাঁ ম্যাডাম, আমি তো ওনাকে শেষ দেখেছিলাম। এ তো মেঘ না চাইতেই জল। সোনালি পাশেই একটা স্টুল টেনে বসে পড়ল। আচ্ছা, তা সেদিন কি হয়েছিল একটু বলো দেখি। ম্যাডাম, এই এক কথা আমি পুলিশকে যে কতবার বলেছি তার শেষ নেই। টিভিতেও বলেছি। বলতে বলতে আমার প্রায় মুখ ব্যথা হয়ে গেছে। আই এম সো সরি। তো আর একটিবার কষ্ট করে বলো, আমি একটু শুনতে চাই প্লিজ। কেন ম্যাডাম, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। আসলে আমি সিনেমা বানাই তো, তাই গল্পের খোঁজে থাকি। ভাবছি এই ঘটনাটা নিয়ে একটা গল্প বানাবো, সেটা দেখে সিনেমা হবে। আমাকে সেই সিনেমায় ওয়াচম্যানের রোলে নেবেন তো ম্যাডাম? আগে বলো তো, তারপর দেখছি। কী আর বলি ম্যাডাম, সেদিনও ওনার নামে একটা পোস্ট কার্ড এসেছিল, এই যেমন আজ এলো। প্রায় ওনার নামে এই পোস্ট কার্ডগুলো আসতো। উনি মারা যাবার পরেও এসেছে। ওনার তো কেউ নেই, ফ্ল্যাটও ফাঁকা, তাই ওগুলো আমরা ফেলে দিতাম। আজ আমাদের হেড ওয়াচম্যান বললেন যে এখন যখন ফ্ল্যাটে লোক এসেছেন তাকেই গিয়ে দিয়ে এসো। আমার কি, আমি হুকুমের চাকর, পড়াশুনো করে শিক্ষিত বেকার। আমি MA পাস করেছি ম্যাডাম, কিন্তু কি কপাল দেখুন, আজকে কোনো সম্মান নেই। আরে আচ্ছা, সেদিন চিঠি আসার পর কি হলো?
হ্যাঁ, আমি ওপরে উঠে চিঠি দিতে গিয়ে দেখি কাজের মেয়ে কানুন সে বেরিয়ে আসছে। কানুন এমনি ভালো মেয়ে, ওই সোনারপুর থেকে রেগুলার যাতায়াত করে। হুম। একদিনও কাজে লেট হয় না ম্যাডাম। হুম। এমনকি সেই কোভিডের সময় একদিন দেখি সে। আহা, কানুনকে বেরিয়ে আসতে দেখলে ওর সঙ্গে কথা হলো? হ্যাঁ, আমি বললাম কিরে বাবু কোথায়? বলল বাবু নাকি লাইব্রেরি রুমে বই গোছাচ্ছেন। আমি ঢুকলাম, দেখি সত্যিই তাই। আমি বললাম স্যার, এত ওপরে উঠে বই সাজাচ্ছেন, মাথা ঘুরে গেলে তো মুশকিল, আমি কি হেল্প করব? উনি বললেন কিচ্ছু হবে না, তুমি বরং একটা কাজ করো, ওই ফায়ার এক্সিটের দিকে দরজাটা বন্ধ করে দাও ভালো করে। তাই দিলাম। জিজ্ঞেস করলাম এদিক দিয়ে নেমেছিলেন কেন স্যার? উনি কোনো জবাব দিলেন না। তারপর খানিক এদিক ওদিকের কথা হলো, শেষে বললাম এই পোস্টকার্ডটা নিয়ে পিয়ন বুকে সই করে দিন স্যার। বললেন দেখছো তো কাজ করছি, পরে গিয়ে সই করে দেবো, ওটা টেবিলে রেখে চলে যাও, আর যাওয়ার আগে মেন দরজাটা বন্ধ করে দাও। আমিও ওনার টেবিলে পোস্টকার্ড রেখে দরজা টেনে চলে এলাম। দরজাটা বাইরে থেকে টানলে লক হয়ে যেত? হ্যাঁ, এর লক তো। পরদিন কানন এসে অনেকক্ষণ দরজা ধাক্কায়, দরজা খোলেনি। কানন আমাকে জানালো, আর আমি সোজা পুলিশে ফোন করি। তারপর তো আপনি জানেনই ম্যাডাম। আচ্ছা, এই যে সুপ্রিয় বাবু, এর সঙ্গে তোমার আলাপ কতটা ছিল? মানে মানুষ হিসেবে কেমন ছিলেন? আগে আমি তো ভালোই বলবো, কোনোদিন খারাপ ব্যবহার পাইনি। আমি শিক্ষিত কিন্তু চাকরি পাইনি, তাই এই কাজ করছি। আর এটা উনি জানতেন। বই পড়তে ভালোবাসি, কিন্তু ইংরেজি ভালো পড়তে পারি না, তাই ভালো কোনো বাংলা বই পেলে আমায় পড়তে দিতেন। পড়া হলে অনেক সময় জানতে চাইতেন এই বইটা কেমন লাগলো, এইরকমই কথা আর কি। সেদিন ওই এদিক ওদিকের কি কথা হয়েছিল বলছিলে? বেশি হয়নি, অল্প। জিজ্ঞেস করলেন কি বই পড়ছো, বললাম মনোজদের অদ্ভুত বাড়ি। উনি হেসে বললেন বাহ শীর্ষেন্দু, খুব ভালো, কিন্তু পার্থিব, মানব জমিন, দূরবীন এগুলো পড়তে হবে কিন্তু। আর হ্যাঁ, যাও পাখিটা পড়ো, তবেই এক অন্য শীর্ষেন্দুকে চিনবে। আমি বললাম এতক্ষণে আপনাকে খানিক হেল্প করা হয়ে যেত। উনি বললেন তাহলে তোমার গেট দেখবে কে? আমি বললাম গোপাল আছে, আমরা তো দুজন থাকি। উনি বললেন কোনো দরকার নেই। ও হ্যাঁ ম্যাডাম, বলতে ভুলে গেছি, চলে আসছিলাম এমন সময় বললেন ঠিক আছে নিচের বইয়ের ডাইটা একটু তুলে দাও তো। দিলাম। তারপর উনি বললেন তুমি যাও, আচ্ছা তোমার দেরি হয়ে যাচ্ছে, চলে যাও। আমিও চলে এলাম। আচ্ছা, এই পোস্ট কার্ডের কেসটা কি বলো তো? মানে আজকের দিনে কেউ পোস্ট কার্ড লেখে? তা তো জানি না ম্যাডাম, মাসে 4-5 বার এই চিঠি আসতো। আমি একবার স্যারকে বলেওছি, উনি হেসে বলতেন হ্যাঁ লেখে লেখে, পুরনো বন্ধুরা লেখে, আর কিছু বলেননি। থ্যাংক ইউ। ঘরে এসে সোনালি দেখল ব্ল্যাক কফি ঠান্ডা হয়ে জল হয়ে গেছে। সেটা মাইক্রো ওভেনে রেখে 30 সেকেন্ড টাইম দিয়ে চালিয়ে দিল। এই পোস্ট কার্ড তাহলে প্রথমবার নয়, আরও আছে, কিন্তু কোথায় আছে? পুলিশ যদি না নিয়ে থাকে, আর সেটা সম্ভাবনাই বেশি, কারণ তদন্ত তেমন হয়নি বললেই চলে, তাহলে সেগুলো এখনও নিশ্চয়ই লাইব্রেরিতেই আছে। লাইব্রেরি রুমের দরজা খুলল সোনালি। রুমের সিলিং অবধি ঠাসা বই, মাটিতেও কিছু বই স্তূপ করে রাখা। এক কোণে সেই কাঠের ঘরাঞ্চি, এটা থেকে পড়েই মারা গিয়েছিলেন সুপ্রিয় বসু। সোনালির শরীরে কাঁটা দিয়ে উঠল, কিন্তু বই না, তাকে খুঁজতে হবে সেই চিঠিগুলো যেগুলো নিয়মিত পেতেন তিনি আর উত্তরও দিতেন, এমনকি মারা যাবার পরেও। খুঁজতে গিয়ে প্রথমেই বাদামি চামড়ায় মোড়া একটা অ্যালবাম পেল সোনালি। কালো মোটা কাগজে আঠা দিয়ে লাগানো সেপিয়া টোনের ছবি, উপরে পাতলা সেলোফেন পেপার, বেশিরভাগই পুরনো দিনের নায়ক নায়িকা বা পরিচালকের সঙ্গে ছবি। সত্যজিৎ রায়ের পাশে দাঁড়িয়ে থাকা ছবিটা দেখে অবাক হলো সোনালি। এই ছবি সে আগে কোনোদিন দেখেনি। প্রতি ছবির নিচে কুশীলবদের নাম কাগজে লিখে আঠা দিয়ে সেঁটে দেওয়া। এগুলোর মধ্যে একটা ছবি দেখে থমকে গেল সোনালি। ধুতি পরা গোবেচারা মতো এক ভদ্রলোকের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে বেল বটম প্যান্ট আর বুক খোলা জামা পরা যুবক সুপ্রিয় বসু। পিছনে একটা সিনেমার সেট, তার নিচে লেখা
আমি আর অরবিন্দ দূরের বলাকা ছবির সেটে। আচ্ছা, সোনালির এক বন্ধু সমন্তক, পুরনো বাংলা ছবির একেবারে ইনসাইক্লোপিডিয়া, সোনালির সিধু জ্যাঠা। তাকেই ফোন লাগালো সোনালি। হ্যালো সমন্তক, ভালো আছিস? হ্যাঁ বল। শোন না, একটা দরকারে ফোন করলাম। বুঝেছি বুঝেছি, দরকার ছাড়া তো তুই কখনো ফোন করিসও না। যা বলার বল। বাজে কথা বলিস না। আচ্ছা শোন না, তুই দূরের বলাকা সিনেমাটার ব্যাপারে কিছু জানিস? হ্যাঁ, সুপারহিট সিনেমা। আরে রঞ্জিত মল্লিকার মৌয়া ছিলেন, হুম। তাতে আশা আর মান্নাদের সেই সেই বিখ্যাত ডুয়েট ছিল, সত্যিকারের প্রেম। তুমি কি বোঝো? হ্যাঁ, মনে নেই তোর? ও আচ্ছা। সিনেমাটা অবশ্য ইউটিউবে নেই, কিন্তু আচমকা এই সিনেমাটার কথা কেন রে? আচ্ছা, সেই সিনেমায় সুপ্রিয় বসু নামে স্ক্রিপ্ট রাইটার ছিলেন? মানে দূরের বলাকায় সুপ্রিয় বসু নামে কোনো স্ক্রিপ্ট রাইটার ছিলেন? সুপ্রিয় বসু, হ্যাঁ ছিলেন তো। হ্যাঁ, তবে একা নয় কিন্তু, অরবিন্দ সুপ্রিয় দুজনে স্ক্রিপ্ট লিখেছিলেন। এই অরবিন্দ, ইনি কে রে? আরে ইনি তো আসল মানুষ। সুপ্রিয় ড্যাশি পুষি ছিল, প্রডিউসার ধরতো, আর অরবিন্দ গল্প লিখতো। মুখচোরা মানুষ, কিন্তু লিখতো যখন, তখন বাঘের বাচ্চা। বাংলা সেলিম জাভেদ বলা হতো এদের। একবার ওই উল্টোরথ পত্রিকার কভার পিকচারে এদের ছবি ছেপেছিল। তুই ভাব শুধু, সেই প্রথম কোনো নায়ক নায়িকার বদলে স্ক্রিপ্ট রাইটারদের ছবি কভারে ছাপানো হয়। সেবারই শেষ অবশ্য। 1 বছরে টানা 10টা ছবি হিট করিয়েছিল এই জুটি। এখন দেখলে অবশ্য মেলোড্রামা লাগে, কিন্তু 80-র দশকে সেই সবই লোকে একদম হাঁ করে গিলত। ওদের সিনেমার ডায়লগ ক্যাসেট বন্ধু হয়ে পাড়ার মাইকে বাজতো। আজকের দিনে এসব ভাবাই যায় না। 80-র দশকের একেবারে শেষের দিকে, সম্ভবত 89-এর ডিসেম্বরে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে অরবিন্দবাবুর স্মৃতি চলে যায়। তারপর থেকে কোনো খবর নেই। আর খবর নেই বলে আমিও জানি না, এতদিনে মরে টরে গেছে বোধহয়। কেন, তোর কি দরকার? না, আসলে সুপ্রিয়কে নিয়ে একটা স্টোরি ভাবছি তো। আমি তোকে পরে ফোন করছি, বাই। কিন্তু সে খুব ভালো করেই জানে অরবিন্দ মারা যাননি। তিনি এখনো বহাল তবিয়তে বেঁচে, অন্তত 3 দিন আগেও ছিলেন। কিন্তু কোথায়? চিঠিগুলো না পাওয়া পর্যন্ত এর সমাধান হবে না। কোথায় রেখেছে? সোনালি এবার পাগলের মতো খুঁজতে থাকলো এদিক ওদিক, একটা সূত্র যদি কোথাও পাওয়া যায়। কিন্তু না, কোনো লাভ নেই। শেষে চোখ গেল তাকের একেবারে মাথায়। সিলিং এর কাছে একটা সুটকেস মতো কি দেখা যাচ্ছে। দুরু দুরু বুকে কাঠের ঘরাঞ্চিটা দাঁড় করিয়ে মাথায় উঠল সোনালি। ওপর থেকে নিচটা কত দূরে মনে হচ্ছে। এখান থেকে পড়লে সত্যি আর রক্ষা নেই। হাত বাড়িয়ে সোনালি পেয়ে গেল বাক্সটা। একটা কাঠের বাক্স, বেশ ভারী। অতি কষ্টে সেটা নামিয়ে আনলো নিচে। ফাইনালি। তালা মারা নেই, তাই খোলার ঝামেলা হলো না। খুলেই সোনালি দেখতে পেল সে যা চাইছে তা সব বান্ডিল বান্ডিল করে রাখা, রাবার ব্যান্ড দিয়ে বাঁধা গোছা গোছা পোস্ট কার্ড। সবচেয়ে নতুন যেটা মনে হলো, সেই বান্ডেলটা খুলে পড়তে শুরু করলো সোনালি। অরবিন্দবাবু কিস্তিতে কিস্তিতে একটা গল্পের আউটলাইন পাঠিয়েছেন। প্রতিটাতেই এরকম একটা না একটা গল্প লেখা। তবে এই গল্পটা সোনালি জানে, কিছুদিন আগে হলে দেখা কুহক সিনেমার গল্প। কিন্তু সে এটাও জানে, সিনেমায় চিত্রনাট্যকার হিসেবে একজনেরই নাম ছিল, সুপ্রিয় বসু। লাইব্রেরি রুমে ঠিক মাঝখানে এক ডাঁই বই আর ছড়ানো পোস্টকার্ডের দিকে তাকিয়ে আপন মনেই বলে উঠল সোনালি, এই সুপ্রিয় বসুকে তো কাল্টিভেট করতে হচ্ছে। ক্লু একটা পাওয়া গেল সুপ্রিয় বসুর লাল নোটবুকে।
এই ধরনের নোটবুক পার্ক স্ট্রিটের অক্সফোর্ডের দোকানে দেখেছে সে। তাতেই কিছু খসড়া নোট, ঠিকানা, ফোন নাম্বার ছড়ানো। একটা এন্ট্রি দেখে একটু চমকে উঠল। লেখা আছে VOA মীর আফসার আলী ব্র্যাকেটে স্ট্যাট 3:30 PM। উপরে যে তারিখটা লেখা সেটা সোনালীর অত্যন্ত পরিচিত। এই দিনেই সুপ্রিয় বসু মারা যান। কিন্তু সে যতটুকু জেনেছে, বই গোছানোর দিন সুপ্রিয় অন্য কোনো কাজ রাখতেন না। তাহলে এটা কি? যতক্ষণ না এর সমাধান হচ্ছে, একটা গুবরে পোকা মনের ভেতর কুরকুর করেই যাচ্ছে। আগের রেডিও চ্যানেলে কাজ করার সূত্রে একবার মীরের সঙ্গে তার আলাপ হয়েছিল। সেটাও তেমন কিছু না, কিন্তু শুরু করার জন্য আর কাউকে তো পাচ্ছেও না সোনালী। অনেক 7-5 ভেবে সুপ্রিয় ডায়েরি থেকে পাওয়া নাম্বারে মীরকে ফোন করল সে। অন্যদিক থেকে রেডিওতে শোনা খুব চেনা একটা গলা ভেসে এলো। হ্যালো হ্যালো মীর স্যার, আমি সোনালী বলছি। আপনি হয়তো আমায় চিনবেন না, একবার সেই রেডিও রকে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বাংলা রেডিওতে ওই হিন্দি গান চালানো নিয়ে আমার একটা ইন্টারভিউ নিয়েছিলে, মনে আছে? তা এবার কি মতলবে? সেটা না ঠিক ফোনে বলা যাবে না, যদি একটু সামনাসামনি দেখা করা যেত। মানে আপনি কবে ফ্রি আছেন? আমি রোজই ফ্রি। আজকেই চলে এসো আমার বাড়িতে 4টে নাগাদ। 6টায় একটা লাইভ আছে, তার আগে যা ডিসকাস করার করে ফেলবো। 3:30 নাগাদ পৌঁছে গেলেও বাড়ির সামনে খানিক পায়চারি করে ঠিক 4টেতে বেল টিপল সোনালী। দরজা খুলে দিলেন মীর নিজে। আরে এসো এসো এসো, ফিল অ্যাট হোম। কি নেবে, ব্ল্যাক কফি? না না, অত কিছু লাগবে না, বড়জোর 1 গ্লাস জল। থ্যাংক ইউ। সামান্য কয়েকটা কথা আপনার কাছে জানতে এসেছি। আবার ইন্টারভিউ? না, আসলে স্ক্রিপ্ট রাইটার সুপ্রিয় দত্তকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছি, সেই জন্যই যারা তাকে চিনতেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাইছি। ও, তুমি রেডিও ছেড়ে দিয়েছো? যাই হোক, তা সুপ্রিয়দা যে আমার পরিচিত ছিলেন সেটা তুমি জানলে কি করে? আসলে ওর একটা পুরনো ডায়েরি পেয়েছি, তাতে যেদিন উনি মারা যান সেদিনই আপনার সঙ্গেও দেখা হবার কথা ছিল, তাই। তাতে ঠিক কি প্রমাণ হলো? না না, কিছু না। আসলে ডায়েরিতে লেখা ছিল VOA মীর আফসার আলী ব্র্যাকেটে স্ট্যাট 3:30 PM। আমি এর মানেটা আসলে বুঝিনি, শুধু এটুকু বুঝেছি সেদিন বিকেল 3:30তে ওর সঙ্গে আপনার যোগাযোগের কথা ছিল। অক্ষরগুলোর মানে বুঝিনি তো, তাই। কিন্তু তিনি তো সেদিন আসেননি। দেখো, মৃত মানুষের নামে খারাপ কথা বলতে নেই, কিন্তু তিনি আমাদের প্রায় ডুবিয়ে দিয়েছিলেন। অসামান্য ভয়েস ছিল লোকটার, ঈশ্বর প্রদত্ত, অস্বীকার করে লাভ নেই। কিন্তু মানুষ হিসেবে ততটাই খারাপ। সবসময় অ্যাডভান্স পেমেন্ট নিতেন, কিন্তু কাজ ডেলিভার করতেন না, আর করলেও লেট। কতবার শুধু ওর জন্য আমাকে চ্যানেলের ব্রডকাস্ট ডেট পিছোতে হয়েছে, তুমি জানো সেটা? আর সেইবার তো একেবারে চরম হলো। সেদিন 3:30 থেকে আমাদের একটা লাইভ ব্রডকাস্ট ছিল, আমার এখনো মনে আছে। সবচেয়ে বড় পার্টটা সুপ্রিয়দার, পোস্টারে নাম চলে গেছে। ঘড়িতে 3:30 বাজে, এদিকে ওর পাত্তা নেই, মোবাইলও ধরছেন না। শেষে অত বড় প্রজেক্টটা অনিবার্য কারণ দেখিয়ে আমাকে ড্রপ করতে হলো। টাকা তো গেলই, কতটা ফেস লস হলো ভাবো একবার। কিন্তু তার আগেই তো উনি। সেটা অনেক পরে জেনেছি, ততক্ষণে যা হবার হয়ে গেছে। আসলে উনি আগেও এই কীর্তি করেছেন কি না, টাকা নিয়ে কেটে পড়তেন, ফোন ধরতেন না। ভেবেছিলাম সেরকমই। যাই হোক, এখন তো উনি সব সমালোচনার বাইরে। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিন। আর হ্যাঁ, VOA মানে ভয়েস ওভার অ্যাপয়েন্টমেন্ট, আর স্ট্যাট ডাক্তারি শব্দ মানে ইমিডিয়েটলি। উনি অন্তত সেবারের শ্যুটটাকে সিরিয়াসলি নিয়েছিলেন, এটা ভেবে এতদিন পরে কিছুটা হলেও শান্তি পাচ্ছি। আচ্ছা, ওর আর কোনো বন্ধু বা পরিচিত? বন্ধু বলা যায় কিনা জানি না, জানো, তবে পরিচিত যখন বলছো তখন একজনের নাম বলছি। সুপ্রিয়দার সেরা শত্রু। সুপ্রিয়দা সম্পর্কে ও যা বলতে পারবে আর কেউ পারবে না। মানে সেটা কি করে? সে কি, গডফাদার সিনেমা দেখোনি? ডায়লগ শোনোনি? কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ অ্যান্ড ইউর এনিমিজ ক্লোজার। সুপ্রিয়দার প্রতিটি কাজ, প্রতিটা মুভমেন্ট যদি কেউ জেনে থাকে তবে এই DK শঙ্কর। আচ্ছা, ভদ্রলোক কি সাউথ ইন্ডিয়ান? বাংলা সিনেমার এককালের কেন বলবো, অন্যতম সেরা ডায়লগ লেখক এখনো।
তোমাদের এই বাচ্চা ছেলে মেয়েদের এই এক দোষ, ইতিহাসটা তোমরা জানো না। ডি.কে. শঙ্কর হলো শঙ্কর কুমার দাস, কায়দা করে এইভাবে নাম লিখত। ওর লেখা মারবো এমন জবর, খুঁড়বি নিজের কবর, কিংবা মার জল দিয়ে চানা, দুধ দিয়ে মুড়ি, নারকেল চিড়ে, জীব দেবো ছিঁড়ে, এসব তো এককালে মুখে মুখে ঘুরতো। কেন শোনোনি? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ওর নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই, শঙ্কর তাকে আমার কথা বলবে, কাজ হবে। এ নাও, হোয়াটসঅ্যাপ করে দিলাম। তিনটি ভাষায় ঘোষণা করলেন মেট্রো রেলের ঘোষিকা। ধরপড়িয়ে জেগে উঠল সোনালি। কোনো মতে কাঁধের ব্যাগটা নিয়ে প্রায় দৌড়েই স্টেশনে নামল। আর একটু হলেই স্টেশন মিস হয়ে যেত। গত রাতে সুপ্রিয় বসুকে নিয়ে ভাবতে ভাবতে প্রায় ভোরের দিকে ঘুমিয়েছে সে। আজ সকালে ঘুম ভেঙেও গেছে তাড়াতাড়ি, তাই মেট্রোতে উঠে একটু চোখ লেগে এসেছিল। গতকালই শঙ্করবাবুর সঙ্গে কথা হয়েছে। সে পরিচয় দিয়েছে সে সাংবাদিক। জনপ্রিয় একটা ফিল্ম পত্রিকায় ডি.কে. শঙ্করকে নিয়ে একটা ফিচার লিখতে চায়। শঙ্করবাবুকে ফোনে একটু অবাকই শোনালো। না, আপনি শিওর যে আপনি আমার ইন্টারভিউ করতে চান? মানে এমনি কিছু না, মানে 5 বছর হয়ে গেলেও কেউ তো আমার খোঁজ পর্যন্ত নেয়নি। জানি, আর সেই জন্যই তো আরও বেশি করে আপনার ইন্টারভিউটা চাইছি। এককালে আপনার সেরা সেরা সব ডায়লগ হলে দর্শকদের বুকে একেবারে চাবুক মেরে পায়রা উড়িয়ে দিত। সেসব কি ভোলা যায় স্যার? কি জানি, সবাই তো ভুলেই গেছে। সেসব সিঙ্গেল স্ক্রিনের জামানা, বুঝলেন? যাই হোক, ঠিক আছে, আমি ঠিকানা দিচ্ছি, আপনি হ্যাঁ কাল ওই সকালের দিকেই আসুন। শঙ্করবাবুর অবস্থা পড়ন্ত এটা সোনালি জানত, কিন্তু তা যে এতটা সে আন্দাজ ছিল না। একটা ঘিঞ্জি গলি, পাশে কাঁচা নর্দমা বয়ে চলেছে, গোটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মালঠেলা গাড়ি, উলঙ্গ শিশুর দল। তারই মধ্যে একটা জীর্ণ বাড়ির দোতলায় শঙ্করবাবু থাকেন। ঘরের ভেতরটা চরম অগোছালো, কিন্তু ফিল্ম পত্রিকা এদিক ওদিক ছড়িয়ে। তক্তপোষের উপরে একটা মশারি গোটানো, এদিকে ওদিকে কয়েকটা সস্তা মদের বোতল গড়াগড়ি খাচ্ছে। সোনালি একটা স্টুলের উপর বসে মোবাইলের রেকর্ডারটা অন করে দিল। হ্যাঁ স্যার, বলুন। দেখুন, আপনি আমার থেকে কি জানতে এসেছেন আমি জানি না, তবে এটুকু বলি, আমাদের ফিল্ম লাইনের জীবন ওই রূপলি পর্দাতেই দেখতে ভালো লাগে, বুঝলেন? তার বাইরে যে কি ডিপ্রেশন, কি ব্যাকবাইটিং আর কি নোংরামো, ও না থাকলে বুঝবেন না। একটা শব্দ আছে, বুঝলেন? বাজার। বাজার, সেই নায়ক সিনেমায় দেখেছেন না, উত্তম কুমার বলেছেন বাজার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাবুন ভেবে দেখুন, উত্তমবাবুর মুখ দিয়ে সত্যজিৎ রায় গোটা টলি পাড়ার কথা বলেছেন। সব কিছুতে এদের ভয়, এদের ইনসিকিউরিটি। একটা প্রফেশন যত ইনসিকিউর হতে পারে এদের না দেখলে আমি জানতাম না যে যত ফেমাস তার তত ইনসিকিউরিটি। এই বুঝি বাজার নষ্ট হলো, এই বুঝি আর আমি 1 নম্বর থাকলাম না। র্যাট রেস নামটা কে দিয়েছিল কে জানে, তবে জব্বর দিয়েছিল, বুঝলেন? জব্বর দিয়েছিল। যখন আপনার বাজার, তখন সবাই আপনাকে তেলাবে, ফোন করবে, ভালো ভালো কথা বলবে। আর বাজার গেল, আপনিও গেলেন। এই যেমন আমার অবস্থা। আপনার এই অবস্থা হলো কিভাবে? না, তার জন্য অবশ্য আমি দায়ী। তখন একটা নতুন ছেলে ইন্ডাস্ট্রিতে এসেছে, বুঝলেন? ওই সুপ্রিয় বসু নাম। তপন সাহেব একদিন পরিচয় করিয়ে বলল, শঙ্কর, একে অ্যাসিস্ট্যান্ট রেখে দাও, ভালো ছেলে, শেখার ইচ্ছে আছে। আমিও মানা করিনি। তখন আমার ওই বৈষ্ণব ঘাটায় একটা ফ্ল্যাট ছিল, বুঝলেন? সেখানে সারাদিন আমার কাছেই পড়ে থাকতো। আমিও প্রথম কিছু বুঝিনি। পরে দেখি কথায় কথায় আমি যেসব পাঞ্চ লাইন বানিয়ে ওকে বলছি, এগুলোই একটু অন্যভাবে, মানে অন্যরকমভাবে, অন্য কায়দায়, নানা বিজ্ঞাপনে ব্যবহার হচ্ছে। দুটো তো খুবই জনপ্রিয় হয়েছিল, ওই যে মুরগি তাজা খেতে মজা, আর ওই যে সিরামের গেঞ্জি জাঙ্গিয়া নিয়ে সিরাম পরে আরাম পান, দুটোই আমি গল্প ছেলে ওকে বলেছিলাম। এমন হবার পর যখন চেপে ধরেছি, ও বলল দুটোই নাকি কাকতালীয়, ও জানে পর্যন্ত না, মায়ের দিব্যি গেলে বলল। আমিও বিশ্বাস করলাম। তারপর ধীরে ধীরে কাজ হারাতে শুরু করলাম, বুঝলেন? ওই একটু আগে বলছিলাম না আপনাকে, বাজার। সুপ্রিয় আমার বাজার নষ্ট করে দিয়েছিল। কত ডিরেক্টর, প্রডিউসারকে ফোন করেছি জানেন, কেউ ফোন ধরতো না, কেউ না। এদিকে সুপ্রিয় অরবিন্দকে পেয়ে আমাকে পাপোশের মতন ছুঁড়ে ফেলে দিল। আচ্ছা, শেষ আপনার সঙ্গে কবে দেখা হয়েছিল? ওই বলছি, রেকর্ডারটা বন্ধ করা যাবে? আমি অন রেকর্ড বলতে চাই না। সোনালি এবার রেকর্ডার বন্ধ করে দিল। শিওর স্যার, বলুন। খানিক চুপ থেকে
গলা খাঁকড়ে ডিকে শঙ্কর বললেন, ও যেদিন মারা গেল মানে সেদিনই সকালে। সোনালির মুখে স্পষ্ট বিস্ময়ের ছাপ দেখে শঙ্করবাবু মৃদু হাসলেন। বুঝতে পারছি আপনি বেশ হোমওয়ার্ক করে এসেছেন না? ওই মারা যাবার কিছুদিন আগে বিরাট এক বোতল মদ আর চাইনিজ খাবার আর ওই 10,000 টাকা নিয়ে সুপ্রিয় এই বাড়িতে হাজির। হাতে পায়ে ধরে ক্ষমা চাইল, বললো আজকাল নাকি ও খুব চাপে আছে, একা সামলাতে পারছে না, তাই কিছু পরিচালককেও আমার রেফারেন্স দিতে চায়। আমি রাজি আছি কিনা। দেখো, সত্যি কথা বলতে বেগার্স ক্যান নট বি চুজার্স। হ্যাঁ বলা ছাড়া আমরা অন্য কোনো অপশান ছিল না, বুঝলে? তো সেদিন সারা রাত দুইজন বসে মদ খেলাম, সেই পুরনো দিনের মতো, বুঝলে? কিন্তু সকালে উঠে দেখলাম ও শালা আমার যা সর্বনাশ হবার হয়ে গেছে। আমার মাথায় যে কোনো প্লট কিংবা ডায়লগ আসুক না কেন, আমি না সেটাকে একটা লাল মোটা খেরোর খাতায় লিখে রাখতাম। হয়তো ঘুমাতেই কোনো প্লট মাথায় এলো, তাই খাটের পাশেই সেটা থাকতো। পরদিন দেখলাম সেটা নেই। আমার একটু বুঝতে কষ্ট হলো না এটা কার কাজ। ওয়ান্স এ থিফ অলওয়েজ আ থিফ। চোরই থাকে। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম, বুঝলে? আর আশ্চর্যের ব্যাপার, ও ধরে বললো আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না শঙ্করদা, তুমি বরং আমার ফ্ল্যাটে এসো, কিন্তু সামনে দিয়ে না, পিছনের ফায়ার এসকেপ দিয়ে। আমি দরজা খোলা রাখবো। এরকম কেন করলেন উনি? আর বুঝতে পারছেন না? হ্যাঁ, কি হোমওয়ার্ক করলেন কিছু বুঝতে পারছেন না? সামনে মেলা লোক, অনেকেই সিনেমার, বুঝলেন? আমাকে ওর বাড়িতে দেখতে পেলে নানা কথা উঠবে। তো আমি গেলাম। ও সরাসরি অস্বীকার করলো, জানেন? মুখের সামনে অস্বীকার করলো। আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, তুমি আমায় চেনো না, আমায় তুমি শেষ করেছো, আমিও তোমার শেষ থেকে ছাড়বো। আর সুপ্রিয় থেমে থাকার পাত্র না, সেও বলল, তুমি আমার লবডঙ্কা করবে, আর একদিন তোমার মুখ দেখতে পেলে মেরে বদন বিগড়ে দেব। বেরোবার আগে আমিও বলে বেরোলাম, আমার বদন বিগড়ানোর আগেই আমি তোমাকে খুন করব। বুঝতেই পারছো, ফাঁকা আওয়াজ দিয়েছিলাম আর কি। কিন্তু ভগবান যে এভাবে আমার কথা শুনবেন বুঝিনি। পরে শুনলাম সেদিনই ঘোড়াঞ্চি থেকে পড়ে সুপ্রিয়র ঘাড় ভেঙেছে। একদিকে ভালোই হয়েছে সামনের দরজা দিয়ে ঢুকিনি, তাহলে আমার পুলিশের হ্যাপা পোহাতে হতো, বুঝলে? যাই হোক, আপনি এবার ওটা অন করতে পারেন। সোনালি আর সামান্য কিছু মামুলি প্রশ্ন করে বিদায় নিল। ওর যা জানার তা জানা হয়ে গেছে। গোটা জটটা ধীরে ধীরে খুলে যাচ্ছে সোনালির সামনে। কুয়াশাটা স্পষ্ট হচ্ছে ক্রমে। সুপ্রিয় বসু আসলে একজন চোর ছিল। যখন যাকে পেত তার থেকে ডায়লগ হোক, প্লট হোক, চুরি করত। কখনো তার শিকার শঙ্কর দাস, আবার কখনো অরবিন্দ গুপ্ত। শঙ্কর দাস বুঝতে পেরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কিংবা সরে গিয়েছিলেন, কিন্তু অরবিন্দ কিছু বলতেন না কেন? বরং শেষ চিঠিতে লিখেছেন উনি আনন্দিত। আর সবচেয়ে বড় রহস্য যেটা, মৃত্যুর এতদিন পরেও সুপ্রিয় অরবিন্দকে চিঠি লিখলেন কিভাবে? সুপ্রিয়র মৃত্যুর থেকেও এটা অনেক বড় রহস্য। সোনালি ভূতে বিশ্বাস করে না, কিন্তু এমনটা হলে তো সেটাই মেনে নিতে হয়। এরকম তো হবার কথা নয়। তবে এই সমস্ত রহস্য উদ্ধার করতে হলে যার খোঁজ সবার আগে পেতে হবে তিনি খোদ অরবিন্দ গুপ্ত। ফ্ল্যাটে ফিরে সোনালি চেনা জানা অনেককে ফোন করল, তাদের থেকে রেফারেন্স নিয়ে আরো অনেককে, কিন্তু কেউই কিচ্ছু বলতে পারল না। জলজ্যান্ত লোকটা যেন একেবারে ভ্যানিশ। কি একটা ভেবে সোনালি আবার সেই চিঠির বান্ডিলটা খুলে বসল। কয়েকটা চিঠিতে পোস্টমার্ক স্পষ্ট, পোস্টকার্ডে ঢাকুরিয়া পোস্ট অফিসের ছাপ। ঠিকই ধরেছে, কাছাকাছি থেকেই আসতো এই চিঠি। কিন্তু এই যুগেও পোস্টকার্ড? আচমকা সেই বাক্সেই রাখা একটা ডায়েরিতে চোখ পড়ল সোনালির। প্রথমে উল্টে পাল্টে উল্লেখযোগ্য তেমন কিছু মনে হলো না। পাতার পর পাতা শুধু নানা অঙ্ক লেখা, জাবেদা খাতার মতো। একটু খেয়াল করতেই বুঝল এগুলো মাস আর বছর ধরে ধরে সুপ্রিয়র প্রতি বছরের আয় ব্যয়ের হিসেব। আর সেটাকে ভালোভাবে দেখতে গিয়েই চমক। প্রতি বছর প্রায় 6 লাখ টাকা করে সুপ্রিয় দিতেন দ্য রিট্রিট নামে কোনো এক সংস্থায়।
সাগ্নিক চ্যাটার্জি বলেছিলেন সুপ্রিয় টাকার দরকার থাকে সবসময়। সেটা কি এদেরকে দিতেই? এরা কারা দেখি তো একবার। দ্য রিট্রিট। সোনালি দ্রুত গুগল করল, কিছুটা আন্দাজ করেছিল, এবার শিওর হলো। দ্য রিট্রিট মানসিক রোগীদের জন্য এক প্রাইভেট হোম, সবচেয়ে দামি আর সবচেয়ে পশ, ঢাকুরিয়ার কাছেই। সোনালি বুঝল এতদিনে সে অরবিন্দ গুপ্তের ঠিকানা পেয়ে গেছে। লেক রোড যেখানে সাদার্ন অ্যাভিনিউতে মিশেছে, সেখান থেকে সামান্য এগিয়ে বাঁদিকে বিরাট প্রাসাদের মতো দ্য রিট্রিট। হোমের চকচকে মেঝে পেরিয়ে মহিলা রিসেপশনিস্টের কাছে যেতেই তিনি ভুরু কুঁচকে তাকালেন। এক্সকিউজ মি, কি চাই? আচ্ছা, বিখ্যাত চিত্রনাট্যকার অরবিন্দ গুহ কি আপনাদের এখানেই ভর্তি আছেন? আপনি কে? আসলে আমি একটা নিউজ চ্যানেল থেকে আসছি। আপনাদের হোমে অরবিন্দ গুহ ভর্তি আছেন খবর পেলাম, ওকে নিয়ে একটা স্টোরি করতে চাই। ভদ্রমহিলার মুখটা এই শুনে অদ্ভুতভাবে বেঁকে গেল। বাবা, এতদিন ধরে উনি আছেন, আজ অবধি কাউকে তো দেখা পর্যন্ত করতে দেখলাম না। আজ একেবারে সোজা সাংবাদিক। খবর পেলেন কোত্থেকে? ওরা কাঁদতেও আমায় সেদিন জানালেন। শুনে ভদ্রমহিলা আরও চটে গেলেন। কে সেই আত্মীয়? কে? একটু নামটা বলুন তো। এত বড় আত্মীয় যে আজ অবধি তার টিকিটই পর্যন্ত দেখিনি। শুনুন, তাকে বলে দেবেন সুপ্রিয় বসু এত বছর টাকা দিয়ে চালাচ্ছিলেন, তাই উনি আছেন। সুপ্রিয় বাবু তো মারা গেছেন বছরখানেক হলো। এই বছরের টাকা সামনের মাসে শেষ। তারপরেও হয়তো কিছুদিন কষান মানি দিয়ে চালানো যাবে, কিন্তু এর মধ্যে রিনিউ না করলে আমাদের পক্ষে ওকে আর রাখা সম্ভব না। এই 5 স্টার খাতির কোথায় পাবেন শুনি? সোজা সরকারি হোমে রেখে আসবো। সোনালি বুঝল এই মহিলাকে চটালে চলবে না। অবশ্যই জানাবো, কিন্তু অরবিন্দ বাবুর সঙ্গে একটু দেখা করা যাবে প্লিজ? মহুয়া, এই মহুয়া, একে একটু অরবিন্দ বাবুর কাছে নিয়ে যা তো। কোথা থেকে একটা ছোট্টখাট্ট মেয়ে এসে সোনালিকে বলল, আসুন দিদি, আমার সঙ্গে আসুন। এই মেয়েটিকে দেখে বেশ নরম সরমই মনে হলো। করিডোর দিয়ে হেঁটে যেতে যেতেই সোনালি জিজ্ঞেস করল, আচ্ছা, অরবিন্দ বাবুর ঠিক কি হয়েছিল? শুনেছি একটি রোড অ্যাক্সিডেন্টে মাথার ডান দিকে চোট পান, তারপর পার্শিয়াল ডিমেনশিয়া হয়ে গেছে। এখন ওর এক অদ্ভুত অবস্থা। মনে মনে উনি এখনও 80 দশকেই আছেন। রাশিয়ার কথা বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর কথা বলেন। সত্যজিৎ রায়, তপন সাহা ওর কাছে এখনও জীবিত। চিঠি লেখেন পোস্ট কার্ডে। কাকে লেখেন? আগে নিয়মিত লিখতেন ওর বন্ধু সুপ্রিয় বসুকে, ইদানিং আর লেখেন না। তবে সুপ্রিয়বাবু যে মারা গেছেন সেটাও ওনাকে জানানো হয়নি। বলা হয়েছে বিশেষ কাজে বিদেশ গেছেন। সুপ্রিয়বাবুই ওর এখানের খরচ দেন, দিতেন। উনি পোস্ট কার্ডে কী লেখেন জানো? বলেন তো গল্প, কিন্তু টানা লিখতে পারেন না, অল্প অল্প করে লেখেন। আমি গিয়ে ডাকে ফেলে আসি। এই সুপ্রিয় বাবু, ইনি নিজে কোনোদিনও দেখা করতে আসতেন না? অনেকদিন আগে একবার এসেছিলেন। অরবিন্দবাবু একেবারেই চিনতে পারেননি। আসলে ওর মনে সেই 80 দশকের সুপ্রিয়ই রয়ে গেছে। সুপ্রিয়বাবুও তাই খুব আপসেট হয়ে পড়েছিলেন, বলেছিলেন আর আসবো না। চিনতেই যখন পারছে না, এসে গেছি। এই ওর ঘর। একটা ছোট ঘর খুলে দিল মহুয়া। কাছে জানলা দিয়ে ঘরময় আলো ঢুকছে। ঘরে আসবাব বিশেষ কিছু নেই। একপাশে একটা বইয়ের আলমারি, তাতে রকমারি বাংলা আর ইংরেজি বই থরে থরে সাজানো। পাশেই একটা টেবিল, চেয়ার আর উল্টো দিকে একটা খাট। টেবিলে বসে বৃদ্ধ অরবিন্দ গুপ্ত কি যেন লিখছেন। সোনালি এগিয়ে গেল। ভদ্রলোক তাকে খেয়াল করেননি। নমস্কার, অরবিন্দবাবু ভালো আছেন? আপনি আপনি কে? আমি সোনালি, সুপ্রিয় বসুর নতুন সেক্রেটারি। ও বাবা, সুপ্রিয় সেক্রেটারিও রেখেছে? মাঝে অনেক দিন ওর চিঠি পেতাম না, শুনলাম বিদেশ গেছে। এসে একটা চিঠি দিয়েছিল বটে। আমাদের স্ক্রিপ্ট কুহক থেকে তৈরি সিনেমা নাকি ব্লকবাস্টার হিট করেছে। আমি সেদিনই উত্তর দিলাম, কিন্তু ও আর কিছু পাঠায়নি। কি ব্যাপার? কি হয়েছে? আসলে স্যার আজকাল খুব ব্যস্ত থাকেন কি না, তাই আমাকে বললেন নিজে গিয়ে আপনাকে কংগ্রাচুলেট করে আসতে। দাঁড়ান এক সেকেন্ড, এই যে। ব্যাগের থেকে একটা মিষ্টির প্যাকেট বার করে অরবিন্দের সামনে রাখল সোনালি।
কুহকের মতো বড় ওপেনিং আজ অবধি কেউ পায়নি। লোকে তো বলছে এই সিনেমা অঞ্জন চৌধুরীর শত্রুর রেকর্ড পর্যন্ত ভাঙবে। হ্যাঁ, বলো কি, শত্রুর রেকর্ড ভাঙবে? কাকে কাকে নিয়েছে পরিচালক? ডাবল হিরো ডাবল হিরোইন তো, প্রসেনজিৎ আর চিরঞ্জিত, আর ওদিকে দেবশ্রী আর ইন্দ্রাণী হালদার। প্রসেনজিৎ মানে বুম্বা তো ভালো ছেলে, এ ছেলে অনেক দূর যাবে, মিলিয়ে নিও। তবে এই ইন্দ্রাণীকে? নতুন অভিনেত্রী, তারও পার্বণ সিরিয়াল থেকে উঠেছে। অরবিন্দের যেন সবটা মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, দারুণ সিরিয়াল। ওখানে একটা ছেলে আমার নজরে আছে, ওই যে গোড়া সেজেছিল, কি যেন নাম, সব্যসাচীর সম্ভবত। দারুণ অভিনেতা। সুপ্রিয়কে বলো ওকেও সিনেমাতে নিতে। ভালো কথা, ও নিজেই তো আসতে পারতো। আসবেন, এর মধ্যেই একদিন আসবেন। আসলে খুব ব্যস্ততা চলছে তো, বিশেষ করে কুহকের এই সাফল্যের পর। আনন্দলোকে তো বিরাট করে কভার স্টোরি করেছে, লিখেছে আপনাদের জুটির সব সিনেমাই সুপারহিট। খুব ইচ্ছে হয় দেখতে যেতে, কিন্তু এখানে কড়া নিয়ম, আমার বেরোনো মানা। বেরোলে নাকি পথ চিনে ফিরে আসতে পারবো না। তবে কটা হলে রিলিজ করেছে, কত টিকিট ব্ল্যাক হচ্ছে, সব আমায় লেখে সুপ্রিয়। এবার নাকি মিনার, বিজলি, ছবিঘর তিনটেতেই হাউসফুল ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আচ্ছা অরবিন্দবাবু, সুপ্রিয়বাবুর শেষ চিঠিটা একটু দেখাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো আমার এই পাশেই আছে। সোনালির হাতে পোস্টকার্ড তুলে দিলেন অরবিন্দ গুপ্ত। সিনেমা রিলিজের পরের দিনের চিঠি, হাতের লেখা, সুপ্রিয়র কায়দায়। কিন্তু সোনালি স্পষ্ট বুঝল এই লেখা বাস্তবে সুপ্রিয়র নয়। কেউ অনেক কষ্ট করে সুপ্রিয়র হাতের লেখা নকল করে এই চিঠি লিখেছে। তাতে লেখা, বন্ধু অরবিন্দ, আমাদের যৌথ ছবি কুহক সুপারহিট হয়েছে। মিনার, বিজলি, ছবিঘর তিনটেতেই 3টে, 6টা, 9টার শো সব বুকড। প্রচুর টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে। মাঝে কিছুদিন নানা কাজে তোমাকে চিঠি লিখতে পারিনি বলে কিছু মনে করো না। এখন যে গল্পটা লিখছো তার সম্পূর্ণটা তো আর পাঠানো হয়নি, সেটার শেষ অংশটা যত তাড়াতাড়ি সম্ভব পাঠাও। স্বয়ং সত্যজিৎ রায় গল্পটা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। বুঝতেই তো পারছো, মাসের সঙ্গে এবার ক্লাস। তুমি শেষ অংশটা পাঠালেই আমি ওর সঙ্গে কথা বলবো। ইতি সুপ্রিয়। সোনালি অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে চিঠিটা দেখল। এই চিঠি সুপ্রিয় পাঠায়নি তা সে 100% নিশ্চিত। এখন প্রশ্ন একটাই, এই চিঠি কে লিখল? আর তার চেয়েও বড় প্রশ্ন, কেন? ফ্ল্যাটে ফিরে গেটে সুদীপকে দেখতে পেল না সোনালি। সুদীপের জায়গায় নতুন একটা গোমড়া মুখো ছেলে বসে আছে। এই কি ব্যাপার, সুদীপ কি চাকরি ছেড়ে দিল? পড়াশুনো করা হাসি খুশি এই ওয়াচম্যানকে কখন যে বেশ পছন্দ করতে শুরু করেছিল সোনালি, তা সে নিজেই জানে না। পাশেই অন্য এক ওয়াচম্যান গোপাল ছিল। সোনালিকে দেখে সে উঠে দাঁড়ালো। হ্যাঁ ম্যাডাম, বলুন। কি ব্যাপার গোপাল, সুদীপ কোথায়? চাকরি ছেড়ে দিয়েছে ম্যাডাম। কেন? ওর এখন বিশাল ব্যাপার। পড়াশোনাতে বরাবরই ভালো ছিল, সেটা তো জানেনি। কি একটা গল্প লিখে সেদিন আমাদের ডিরেক্টর সাগ্নিক বাবুকে শুনিয়েছে। উনি তো শুনেই খুশ। দুজনে গেছিল শ্রী বালগোপাল ফিল্মসে। ওরা নাকি লাখ 5 দিয়ে ওর গল্পটা কিনে নিয়েছে। ওর গল্পে ছবি হবে। সুদীপ আর এই কাজ করবে না, সিনেমার কাজই করবে। লাইফ বদলে গেল ম্যাডাম ওর। আর আমাদের অবস্থা দেখুন, কোনো মতে টেনে টুনে এইচএস পাস। আমাদের আর কিচ্ছু হবে না। এরকম বলতে নেই। আচ্ছা গোপাল, সুদীপের বাড়ির ঠিকানাটা আমার একটু দেবে? আসলে ওর সঙ্গে আমার একটু দরকার ছিল। আবার সেই উত্তর কলকাতার ঘিঞ্জি গলি। উবার ড্রাইভার বলল গলিতে গাড়ি ঢুকবে না। একটু এগিয়ে গিয়ে 2-1 জনকে জিজ্ঞেস করতেই বাড়ি দেখিয়ে দিল।
পুরনো প্রায় ভেঙে পড়া একটা শরিকি বাড়ি। সুদীপ বাইরেই দাঁড়িয়েছিল। সোনালীকে দেখে চমকে উঠল সে। ম্যাডাম, আপনি এখানে? তোমার সুখবরটা পেলাম, গোপাল বলল, তাই মিষ্টি দিতে এলাম। সুদীপের ঘোর যেন কাটেনি। আসুন আসুন ম্যাডাম, আসুন, ভিতরে আসুন। ঘরের ভিতরে খাটে বেশ কিছু বই রাখা। একটা বই খোলা অবস্থায় পড়ে আছে। চেয়ারের উপর থেকে বইয়ের গাদা সরিয়ে সেখানে সোনালীকে বসতে দিল সুদীপ। এখানে এখানে বসুন ম্যাডাম, এখানে বসুন। আপনি যে এই গরিবের ঘরে পা দেবেন আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যস্ত হও না। সোনালী হাসি মুখে সুদীপের হাতে মিষ্টির প্যাকেট দিল। এই নাও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাডাম। তবে শুধু কংগ্রেস জানাতে আসেনি কিন্তু, একটা ব্যাপার জানতেও এসছি। কথা দাও, সত্যি বলবে? কি এমন কথা ম্যাডাম, বলুন না, আমি মিথ্যে কেন বলবো? আচ্ছা, সুপ্রিয় বসুকে তুমি কেন খুন করলে? খানিকক্ষণ সোনালীর মুখের দিকে সোজা তাকিয়ে রইল সুদীপ। তার চোয়াল শক্ত, গলার কাছটা দপদপ করছে। বেশ খানিক বাদে বলল, আপনাকে কে বলেছে? কেউ না, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি জাস্ট বুঝে গেছি। কথা দিলাম কাউকে বলবোও না, কারণ বললেও প্রমাণ করা তো অসম্ভব। তাই শুধুমাত্র কৌতূহল বলতে পারো। আপনি বুঝলেন কি করে? যে কোনো হত্যায় সন্দেহ সবার আগে তার উপরেই পড়ে যে মৃত ব্যক্তিকে শেষ দেখেছে, মানে এক্ষেত্রে তুমি। কিন্তু মজাটা হলো, আপাত দৃষ্টিতে তোমার কোনো মোটিভ নেই, তাই আমার কাছে হুটা মিলে গেলেও ওয়াইতে বারবার আটকে যাচ্ছিলাম। সুপ্রিয় বসু অসৎ মানুষ ছিলেন। অরবিন্দবাবুর মানসিক অবস্থার সুযোগ নিয়ে তাঁকে দিয়ে কিস্তিতে কিস্তিতে গল্প লেখাতেন, আর সেই গল্প নিজের নামে চালাতেন। এ কথা কারো জানার কথা নয়, কারণ অরবিন্দবাবু তো ভাবছেন ছবিতে দুজনেরই নাম থাকছে। তাহলে এই পোস্ট কার্ডের গল্পের কথা আর কে জানতে পারে? তখনই মনে পড়ল তোমার কথা। তুমিই সেই লোক যে এটা ওই ঘরে পৌঁছে দেয়, তাও যে সে লোক নয়, একেবারে পড়ুয়া লোক। আর যদি পড়ার বইয়ের অভাব থাকে তবে সে হাতের কাছে যা পায় তাই পড়ে। আমার বিশ্বাস ঠিক এটাই তোমার সঙ্গে হয়েছিল। তুমি বুঝতে পেরেছিলে কেউ একজন চিঠিতে গল্পের প্লট লিখে পাঠাচ্ছে, আর পোস্ট কার্ড হওয়াতে পড়াও সুবিধে। সুপ্রিয়বাবু যেদিন মারা গেলেন সেদিন তুমি তার ঘরে চিঠি নিয়ে গেলে। তুমি তখন ঘরাঞ্চির মাথায়। আমি নিজে উঠে দেখেছি অত ওপর থেকে পড়লে বাঁচার সম্ভাবনা খুব কম। তুমি পোস্ট কার্ড পড়ে বুঝেছিলে আরেকটা নতুন গল্প শেষ হতে চলেছে, আর সেটা হলেই সুপ্রিয় সেটাকে নিয়ে একটা সিনেমা বানাবেন। গল্পের গোটাটাই তোমার পড়া ছিল, মাথাতেও ছিল। তুমি দেখলে এই সুযোগ। ঘরাঞ্চিতে ঠেলা দিতেই সুপ্রিয় বসু টাল সামলাতে না পেরে মাটিতে ঘাড় মুটকে পড়ে গেলেন। তুমি তার নাড়ি দেখলে, তিনি মারা গেছেন। খুব সাবধানে ঘরাঞ্চি থেকে হাতের ছাপ মুছে তুমি দরজা লাগিয়ে বেরিয়ে এলে। ইয়ের লক, ফলে ভেতর থেকে না খুললে খোলা একেবারেই অসম্ভব। শুধু একটাই ফাঁক রয়ে গেল, গল্পের শেষটুকু তোমার জানতে হতো। আমি যদি খুব ভুল না করি সুপ্রিয় বসুর চিঠিও তুমি ডাকে ফেলতে, জানতে তার হাতে লেখা কী রকম। কিন্তু তুমি তো চালাক ছেলে। সুপ্রিয়র মৃত্যুর পর রাতারাতি তার ওয়াচম্যান, যে আবার শেষ তাকে দেখেছে, সে চাকরি ছেড়ে ফিল্ম লাইনে যোগ দিলে পুলিশের সন্দেহ বাড়বে, বই কমবে না। তাই তুমি চুপচাপ অপেক্ষা করতে লাগলে। তোমার কাছে সুযোগ এলো 1 বছর বাদে। সুপ্রিয়র নাকি অরবিন্দবাবুর বলবো গল্প নিয়ে তৈরি কুহক সুপারহিট হলো। তুমিও এই আশাতেই ছিলে। হাতের লেখা নকল করে অরবিন্দকে চিঠি লিখলে যে কুহক হিট করেছে, এবার নতুন গল্পের শেষটা পাঠাতে। গল্প এলো, তুমি গোটা গল্পটা বানিয়ে নিজের নামে শাগনিক চ্যাটার্জিকে শোনালে, ঠিক যেমন সুপ্রিয় করতেন। আর তারপর তোমার লাইফ বদলে গেল। কিন্তু কয়েকটা ব্যাপারে আমার খটকা কিছুতেই যাচ্ছে না। এর খোলসা করে বলো দেখি। অরবিন্দবাবু যে মানসিক রোগী, হাতের লেখার বদলটা ধরতে পারবেন না, এই খবরটা তুমি পেলে কোথা থেকে? আমার প্রেমিকা ম্যাডাম, মৌয়া, ওই রিট্রিটে কাজ করে। মৌয়াই আমাকে এই চিঠিগুলোর কথা প্রথম বলেছিল। কিন্তু আপনি যা বললেন তার অনেকটাই ভুল। আমি গল্পের লোভে খুন করিনি। ইনফ্যাক্ট আমি খুনই করিনি। কলেজে দারুণ লেখালেখি করতাম, ম্যাগাজিনের এডিটারও ছিলাম। তারপর একদিন বাবা মারা গেলেন। মা আগেই গেছিলেন।
চাকরি নেই, উপায় না দেখে ওয়াচম্যানের কাজ নিলাম। আমার একদম ভালো লাগতো না। একদিন সুপ্রিয় স্যারের সঙ্গে আমার আলাপ হলো এই চিঠি দিতে গিয়ে। আমি বললাম আমিও লেখালেখি করি। উনি খুব উৎসাহ দেখালেন। আমি কলেজ ম্যাগাজিনে লেখা একটা গল্প পড়ালাম। বললেন বেড়ে হয়েছে। আমি বললাম স্যার এ থেকে সিনেমা হয় না? উনি বললেন প্রযোজককে বলবেন। 2 হপ্তাহ বাদে বললেন যে গল্প নাকি রিজেক্ট হয়েছে। 6 মাসও গেল না, গোপাল দেখি একটা ওয়েব সিরিজের গল্পের খুব প্রশংসা করছে। আমাকে মোবাইলে দেখালো। চমকে উঠলাম, এ তো হুবহু আমার লেখা গল্প। কিচ্ছু বলেনি জানেন, কিচ্ছু না। ঘরে এসে টুকরে টুকরে কেঁদেছি। যেদিন স্যার মারা গেলেন সেদিন ওনার ঘরে গেছিলাম চিঠিটা দিতেই। ঘরাঞ্চির মাথায় উনি আর নিচে আমি। খুব ইচ্ছে করছিল দিই ঠেলে, পারলাম না। হাজার হোক ভদ্র ঘরের ছেলে তো। উনি আমায় বললেন বইয়ের ডাঁইটা তুলে দিতে, যেমনটা আমি আপনাকে আর পুলিশকে বলেছিলাম। কিন্তু দিতে গিয়ে আমি ব্যালেন্স হারিয়ে হুমড়ি খেয়ে পড়লাম ঘরাঞ্চিতে। ঘরাঞ্চি কাত হয়ে গেল। উনি সোজা উপর থেকে নিচে। যখন বুঝলাম সুপ্রিয়বাবু মারা গেছেন, প্রথমে ভয় হলো আর তারপরে লোভ। দ্রুত ঠিক করে নিলাম আমাকে কি করতে হবে। ওনার ঘরের দরজা সর্বদা খোলা থাকতো, কে কখন ঢুকে যাবে তার ঠিক নেই। আর আমার মাথাও কাজ করছিল না। অ্যালিবাই বানানোর জন্যও তো সময় লাগে নাকি। আমি জাস্ট সেই সময়টাই নিতে চাইছিলাম, যাতে পরের দিন সকালের আগে বডিটা কেউ না দেখতে পায়। তাই তাড়াতাড়ি দরজা আটকে বেরিয়ে এলাম। সেদিন সারা রাত ঘুমোতে পারিনি। পরে দেখলাম তেমন কোনো তদন্তও হলো না। তখন আমার লোভ আরও বাড়ল। অরবিন্দবাবুর গল্পের পুরোটাই তো জানা, শুধু শেষটা জানতে বাকি। 1 বছর দাঁতে দাঁত চেপে রইলাম। কুহক হিট করতেই চিঠি লিখলাম সুপ্রিয় স্যারের হাতের লেখা নকল করে। বাকিটা তো আপনি জানেন। ম্যাডাম, বলছি যে আপনি কি পুলিশের কাছে যাবেন? না, প্রশ্নই নেই। এবার শুধু শেষ খটকা, আমাকে চিঠিটা দিলে কেন? না দিলেও তো পারতে, মানে তাহলে তো এত কিছু হতোই না। পিয়ন বুকে রিসিভ করে নিয়েছিলাম যে চিঠিটা আমায় দিতেই হতো। আমাদের খাতায় চিঠি বা পার্সেল ডিসপ্যাচ করে রিসিভ করে নিতে হয়। একবার একটা পার্সেল খোয়া গেছিল, সেই থেকেই এই নিয়ম। তবে ভেবেছিলাম আপনি রিসিভ করবেন না, আর করলেও পাত্তা দেবেন না কিংবা বুঝতে পারবেন না। এই নিয়ে এত কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। একটা কথা ম্যাডাম, আমার জীবনটা এতদিনে অন্যদিকে ঘুরছে। মৌহাকে বিয়ে করে সংসার পাতবো ভাবছি। ও একটা অন্য জব পেয়েছে ম্যাডাম, রিট্রিট ছেড়ে দেবে। কথা দিলাম, যা হয়েছে এমনটা আর হবে না ম্যাডাম। তাই বলছি প্লিজ প্লিজ ম্যাডাম, কাউকে কিছু বলবেন না, প্লিজ কিছু বলবেন না। আমাদের সর্বনাশ হয়ে যাবে, প্লিজ ম্যাডাম। 3 দিন বাদে আবার দ্য রিট্রিটে গেল সোনালি। সেই গম্ভীর মহিলাই বসে আছেন রিসেপশনে। একটা 1 লাখ টাকার চেক দিয়ে সোনালি বলল, এই যে এটা রাখুন, এখন থেকে অরবিন্দবাবুর খরচা আমিই দেব। একটু ওর সঙ্গে দেখা করা যাবে? এই প্রথম হাসি ফুটে উঠল মহিলার মুখে। তাহলে তো মিটেই গেল। আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আর আধার কার্ডের 1 কপি জেরক্স লাগবে। আর এই ফর্মটাতে একটা সই করুন। কিছুই না, ফর্মালিটি আর কি। সেসব শেষ হতেই তিনি বললেন, মহুয়া তো কাজ করা ছেড়ে দিয়েছে, আমি অন্য একজনকে ডেকে দিচ্ছি, ও আপনাকে নিয়ে যাবে। ডাকতে হবে না, আমি ঘর চিনি। পা বাড়ালো সোনালি। আবার সেই ঘর। আজ অরবিন্দবাবু চেয়ারে বসে বিভূতিভূষণের আরণ্যক পড়ছিলেন। নমস্কার, আমায় চিনতে পারছেন অরবিন্দবাবু? সেই যে সেদিন এসেছিলাম, সুপ্রিয়বাবুর সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ, চেনা চেনা লাগছে বই কি।
শুনুন, আপনার আগের গল্পটা থেকে তো সিনেমা হচ্ছে, সত্যজিৎবাবু রাজি হয়েছেন। এবার একটা একেবারে নতুন গল্প লিখতে হবে। মৃণাল সেন চেয়েছেন, শুধুমাত্র আপনার নামেই যাবে। সুপ্রিয় স্যারেরও তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, বলেন কি, আমার গল্পের এত কদর? শুধু তাই নয়, কুহকের জন্য গোটা বাংলার মানুষ এখন আপনার নাম জানে। অদ্ভুত সরল একটা হাসি ফুটে ওঠে অরবিন্দর মুখে, চকচক করে ওঠে চোখ দুটো। দিনটার অপেক্ষায় কত বছর কাটিয়েছি জানেন? আমি ভগবানে বিশ্বাস করতাম না, এখন ভাবি তিনি আছেন, না হলে কি এমন হয়? ব্যাগ থেকে বার করে তার সামনে একগোছা নতুন চকচকে পোস্টকার্ড নামিয়ে রাখে সোনালি। এই যে, আপনি যেমনভাবে গল্প পাঠান তেমনই পাঠাবেন, আগের ঠিকানাতেই। তবে 1 মাসের মধ্যে গল্প শেষ করতে হবে কিন্তু, আসলে ওদের একটু তাড়া আছে। অসুবিধে হবে না তো? না। সোনালি দরজার দিকে এগোয়। অদ্ভুত এক প্রশান্তি তার সারা শরীর আর মন জুড়ে। দ্য রিট্রিট থেকে বেরিয়েই ফোন বার করে একটা নাম্বার ডায়াল করল সোনালি। বার 2 রিং হবার পর অপরপক্ষ ধরল। হ্যালো, কে বলছেন? হ্যালো শাগনিকদা, গুড ইভিনিং, আমি সোনালি বলছি। হ্যাঁ, ওই হাউজিংয়ের 19B সোনালি। শুনুন না, একটা দারুণ গল্পের প্লট মাথায় এসেছে আমার, খুব ভালো সিনেমা হবে। হ্যাঁ, আমি শিওর। হ্যাঁ, আমি আসলে আপনাকেই দিতে চাই। কি বলছেন? বালগোপাল ফিল্মস থেকে করবেন? আরে থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। তবে আমায় 1 মাস সময় দিতে হবে কিন্তু। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।